ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি ৪৫তম ভাইবা প্রার্থী সবাই দাদা ভালো আছেন। আরেকটা ফোন নাম্বার আছে, দেন তো। ফোনটা বের করো তো। লাইনে দেন। ফোন ওটা ওটা। না, আর আসে নাই। আসে নাই বলে সাবরি ভাই, আসে নাই বলে সমস্যা না, দেওয়া যাবে। আজকে আমরা আপনাদের সাথে ৪৫তম ভাইবা বিষয়ে একটু আলোচনা করব। আপনারা যারা ৪৫তম বিসিএসের ভাইবা দিবেন আপনাদেরকে স্বাগতম। এবং ভাইবা বিষয়ে আমি সাধারণত যেগুলো সেমিনার নেই সেটা বছরে একবার। তো আপনাদের যারা ভাইবা কোয়ালিফাই করেছেন আপনাদের প্রথম যে ইনফরমেশনটা জানা দরকার সেটা হচ্ছে লিখিত পরীক্ষার নাম্বারের সাথে আর নতুন কোনো নাম্বার যোগ করতে চাইলে ভাইবার নাম্বার যোগ করতে হবে। এটা তো আপনাদের, এই তথ্যটা আপনাদের সবার জানা আছে। কিন্তু লিখিত পরীক্ষা যা দিয়ে আসছেন সেখানে আপনাদের রেজাল্ট আসছে আপনারা পাস করেছেন। ১২,৭০০ জন ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করেছে। তাদের মধ্যে ৫,০০০ কতজনের অ্যামাউন্টটা ৪৫তম বিসিএসে পাস করেছে কতজন? ৫,৬০০ কতজন যেন পাস করেছেন আপনারা, অর্থাৎ 50%। তো এই 50% লোক যারা পাস করেছেন, বাকি 50% 50% নাম্বার পেতে ব্যর্থ হয়েছে। এখন যারা যে নাম্বার পেয়েছেন আপনাদের মধ্যে গ্রস 50% লোক আছে, আবার 65% পাওয়া লোকও আছে। তো বর্তমানে ভাইবা হবে 100 নাম্বার, আগে ছিল 200 নাম্বার। আগে ধরেন একজন 58% নাম্বার পেয়ে ভাইভাতে 160 পেলে ওনার অলমোস্ট 6% নাম্বার যোগ হতো। আগে নাম্বার ভাগ দেওয়া হতো, 1100 নাম্বার দিয়ে পার্সেন্টেজ করা হতো। এখন কিন্তু 1000 নাম্বার দিয়ে পার্সেন্টেজ করা হবে। এখন গ্রস নাম্বারে চাকরি আসবে, অর্থাৎ যা নাম্বার হয়েছে তাকে 10 দিয়ে ভাগ দেওয়া হলে যে পার্সেন্টেজ আসবে। তো আপনারা যারা ভাইবা দিবেন এখন আপনাদের হাতে একটা কাজ করার আছে, সেটা হচ্ছে ভাইভাতে পাশ করলে আপনি 50 পেলেন, আর ভাইভাতে খুব ভালো করলে আপনি 80 পেলেন। 80-র উপরে নাম্বার দেওয়ার রেকর্ড খুব কম। একেবারে কেউ যদি খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেন 85 বা 90 হতে পারে। 90 পাওয়ার সংখ্যা একেবারে হাতে গোনা 2-4 জন, প্রতি একটা বিসিএসে 2-4-5 জন হতে পেতে পারে 90% নাম্বার। তার মানে হচ্ছে আপনার নাম্বার যোগ করার সুযোগ আছে 30 মানে 3% নাম্বার। যেমন আপনি 600 নাম্বার পেলেন 900-তে, তাহলে ধরেন 60% নাম্বার পেলেন। এরপরে 30 নাম্বার যোগ করলে আপনার নাম্বার হলো 63%। তো আমরা সাধারণত 40, 41, 43, 44, 45 এই বিসিএসগুলোতে যে মানের লিখিত পরীক্ষা হয়েছে তাতে অলমোস্ট আমরা কোয়ালিটিকে সেম বলতে পারি। মাঝে মাঝে 2-1টা সাবজেক্টের প্রশ্ন একটু হার্ড একটু লুজ এটা হতে পারে। তো অতীতে যে নাম্বারগুলোতে ভালো ভালো স্কোর আসতো, যেমন 37, 38 বা 40, এগুলোর হয়তো অনেকেরই লিখিত পরীক্ষার নাম্বার পাওয়া গেছে। তা আমরা একটা কথা বলতে পারি যে আপনি যদি 60% উপরে নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি একটা জেনারেল ক্যাডারের ভালো ক্যাডার আশা করতে পারেন। জেনারেল ক্যাডারের একটা ভালো ক্যাডার হয়েছে, জেনারেল ক্যাডারের একটা ভালো ক্যাডার আপনি আশা করতে পারেন। এখন কিন্তু 55% নাম্বার পেয়েছেন বা 56% নাম্বার পেয়েছেন, বর্তমানে 100 নাম্বারও ভাইবা দিয়ে আপনি জেনারেল ক্যাডার আশাই করেন না। এখন আপনারা তো সবাই জানেন, পরীক্ষা দিয়েছেন যদিও প্রায় 15 মাস আগে। তো আপনারা তো সবাই জানেন যে আপনারা কে কেমন পরীক্ষা, 15 মাস কেন আরো বেশি, গত বছরের জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছে। তা আপনারা তো সবাই জানেন কে কেমন পরীক্ষা দিয়েছেন, কে কেমন স্কোর পেতে পারেন।
সেই অনুযায়ী ভাইবার প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেন। যেহেতু এখানে নন ক্যাডার লোক নিয়োগ দিবে 1022 জন এবং ডেফিনেটলি শূন্যপদের সংখ্যা বাড়বে, ডেফিনেটলি। যেমন 44তম বিসিএসে 1700 জন বিজ্ঞাপন দিয়েছে, প্রায় 400 পদ বাড়বে। তো এই মাসের 30 তারিখে 44তম বিসিএস এর রেজাল্টটা প্রকাশ করবে বলে পিএসসি বলেছে। এখন 2309 জন শূন্যপদ 45তম বিসিএস এ ক্যাডারে আর 1022 জন নন ক্যাডারে। তাহলে আপনার এটা নন ক্যাডারেরও ভালো স্কোর পেতে পারেন যদি ভাইভাটা ভালো করতে পারেন। তার মানে হচ্ছে ভাইভা আপনি সর্বোচ্চ বেটার দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই আমি দেখেছি অতীতে আমরা যখন আগে কোচিং করাতাম ভাইভাতে, তো মিডিয়ার এত বা সামাজিক যোগাযোগ মাধ্যমের এত প্রাধান্য তখন ছিল না। সে কারণে ভাইবার জন্য ছেলেমেয়েরা কোচিংয়ে হুমড়ি খেয়ে পড়তো। যেমন আমার পরিষ্কার মনে আছে 27তম বিসিএস 2007 সালে যখন সেকেন্ড টাইম আবার ভাইবা নিবে এরকম চিন্তা করেছে 27তম বিসিএসে, তখন 3000 টাকা কোর্স ফি দিয়ে আমার চিটাগং ব্রাঞ্চ, তখন নতুন ব্রাঞ্চ চিটাগংয়ে, তারপরে 3000 টাকা কোর্স ফি দিয়ে এবং 100 টাকা ফর্ম ফি দিয়ে চিটাগং ব্রাঞ্চে 91 জন প্রার্থী ভর্তি হয়েছে ভাইবার জন্য। আর 30তম বিসিএসে আমি এর আগে লাইভে একবার বলেছিলাম, 30তম বিসিএসে আমি একটা সেমিনার নিয়েছি, 90 জন উপস্থিত ছিল, 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি, 6000 টাকা থেকে 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি, 5,500 টাকা করে ইনস্ট্যান্ট 71 জন ভর্তি হয়েছে, ইনস্ট্যান্ট। তো এখন আর সেই দিন নাই, কারণ এখন মিডিয়ার মাধ্যমে আপনারা ইউপিএস পরীক্ষার ভাইবারও একটা ডেমো পেয়ে যান। বিভিন্ন কোচিং ভাইবা ফ্রি কোচিং করায়, ফ্রি ভাইবা বোর্ড কেউ নেয় না, ফ্রি কোচিং করায়। তারপরে মিডিয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন অনলাইনের বিভিন্ন ভাইবার ইনস্ট্রাকশন বা তথ্য জানতে পারতেছেন। সেই জন্য আপনাদের হয়তো অনেকের কোচিং করার আগ্রহ নাই। আমরাও কোচিং ব্যবসায়ী হিসাবে এইটাকে অনেকটাই এখন, যেহেতু আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেহেতু আমাদের ব্যবসা হয় না, তো সে কারণে আমরাও এটাকে এখন কম গুরুত্বের জায়গায় নিয়ে আসছি। আমাদের এখন একটা গুরুত্ব, সেটা হচ্ছে প্রিলি রিটেন, কারণ এই জায়গাতে আমাদের ব্যবসা হয়। তো ভবিষ্যতে এই প্রিলি রিটেন এগুলোও কোচিং কতটা কার্যকর থাকবে এটা মানে গড নোজ, আমি বলতে পারবো না। তবে এককভাবে বিসিএস কোচিং করে এখনো আমরা ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা হয়তো আগের মতো নাই, 38-40 এরকমের মতো নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতি বছরের মতো আমাদের এই যেমন 47তম বিসিএস আমাদের এখানে প্রায় 28-29 হাজার ছেলে মেয়ে আমাদের সেবা নিচ্ছে। তো আপনারা যারা এখন 45তম ভাইবা দিবেন, আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে রাখি। 40তম বিসিএস এ মোট 2024 জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে, শূন্যপদের সংখ্যা আরো কম ছিল। 41তম বিসিএস এ 2166 জনকে নিয়োগ দিয়েছে। 43তম বিসিএস এ 2163 জনকে নিয়োগ দিয়েছে। শূন্যপদ যা থাকে তার থেকে একটু বেশি নিয়োগ দেয়, এটা আপনারা জানেন। আর আপনাদের 44তম মধ্যে 400 পদ বাড়াবে, এটা ওনারা বলেছে। 45তম মধ্যে 2309 জনের বিজ্ঞাপন দিয়েছে। আমার ধারণা এখানে 2500 মতো নিয়োগ হবে। 1022 জনের নন ক্যাডার নিয়োগ দিয়েছে। আমার ধারণা এটা 1500 ছাড়াই যাবে, আমার ধারণা। তাতে অলমোস্ট 4000 লোকের চাকরি পাবেন। কথা খেয়াল করে দেখেন, ভেরি সিগনিফিকেন্ট নোটিশ যে অলমোস্ট 5500 জন থেকে 4000 জনের মতো নিয়োগ পাবেন, হয়তো কাছাকাছি হবে প্লাস মাইনাস। তো আপনি যা অলরেডি অর্জন করেছেন সেখানে আপনার আর কিছুই করার নাই। এখন আপনার হাতে সুযোগ আসছে যে 30 নাম্বার বাড়াবেন না 20 নাম্বার বাড়াবেন, নাকি শুধু পাস করবেন। তো শুধু পাস করতে চাইলে আপনি একটু ভালো করে সালামালকে দিয়ে আসলে হবে, বেয়াদবি না করলে আপনাকে পাস করা হবে। ভাইভাতে এখন ফেল করানোর রেকর্ড খুবই কম। আমরা ধরে নিচ্ছি 5600 জনের মধ্যে 200-300 লোককে ফেল করাবে, 200-300 লোক, এর বেশি ফেল করাবে না। এই জন্যই কোচিং এর ওখানে খুব একটা গুরুত্ব নাই, কারণ ভাইভাতে ফেল করায় না। ফেল করায় কেন? ফেল করানোর কারণ হচ্ছে আপনি যদি অসদাচরণ করেন, তর্ক করেন, বিতর্ক করেন, তাহলে আপনাকে ফেল করাতে পারে। বা ওনাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন না করেন বা ভালো ড্রেস আপ না করেন, তাহলে ফেল করাতে পারে। এছাড়া অসদাচরণ ছাড়া ফেল করানোর রেকর্ড এখন একেবারে রেয়ার। তাহলে আপনি মোটামুটি এটা ভদ্রভাবে ভাইবা দিয়ে আসলে, সম্মান করে কথা বললে পাস করবেন। এখন এই পাসটা 50% হবে নাকি
কত পার্সেন্ট হবে আই ডোন্ট নো। প্রাথমিকভাবে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, 200 নম্বরের এমসিকিউ বৃত্ত ভরাট করেছেন। যারা যারা প্রপার অ্যান্সার করতে পারছেন তারা টপ 12,700 মধ্যে আপনি ঢুকতে পারছেন, আপনাকে পাস করাইছে। তারপরে রিটেন পরীক্ষা দিয়েছেন 900 নম্বরের, 450% উপরে নাম্বার পেয়েছেন, আপনাকে লিখিত পরীক্ষা কোয়ালিফাই করেছে। আগের দুটা ছিল এক্সাম, আর এখনকারটা এক্সামই নয়। এক্সামের একটা সংজ্ঞা আছে। পৃথিবীতে আপনি যেখানেই এক্সাম দিবেন এর একটা নির্দিষ্ট কি বলে ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট সিস্টেম আছে। কি কি? যেমন সকল প্রার্থী সেম টাইমে এক্সাম দিবে, এটা এক্সামের একটা একদম বেসিক রুলস, যে আপনি সহ সবাই একই টাইমে পরীক্ষা দিবে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলো, সবাই 10টায় পরীক্ষা দিবে। এখানে কিন্তু প্রত্যেক প্রার্থী আলাদা আলাদা টাইমে পরীক্ষা দিবে, তার মানে এটা এক্সাম হতে পারে না। নাম্বার 2 হচ্ছে সকল প্রার্থী একই প্রশ্নে পরীক্ষা দিবে, এখানে প্রত্যেক প্রার্থী আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা দিবে। নাম্বার 3 হচ্ছে প্রত্যেক প্রার্থীর প্রশ্ন আগে থেকে রেডি থাকবে, এখানে হচ্ছে আপনি রুমে ঢোকার পরে প্রশ্ন তৈরি হবে। সুতরাং যেহেতু এটা কোনো এক্সাম নয়, তাহলে এটা কি? আমি মনে করি এটা একটা প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশন আপনি কিভাবে দিবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। এখানে ওনারা যারা বসছে তারা আপনাকে মূল্যায়ন করতে বসছে, আপনাকে পাস করাতে বসেনি, আপনাকে ফেল করাতেও বসেনি। তাহলে যেহেতু ওনারা আপনাদের শত্রুও না বন্ধুও না, উনি আপনাকে মূল্যায়ন করবে, মূল্যায়িত হবেন আপনি। এবং এই মূল্যায়িতটা কিভাবে হবেন সেটা আপনার ওই মুহূর্তের অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে। তাহলে আমাদের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোর মধ্যে অন্যতম প্রবলেম হচ্ছে আমি লিখিত পরীক্ষায় কেমন নাম্বার পেলাম, আবার আমার পড়াশোনা ন্যাশনাল ইউনিভার্সিটি বা সাবজেক্ট অত ভালো না, অত ভালো মনে করবো না। দেখেন, আমি অলওয়েজ বিসিএস এর ক্ষেত্রে একটা কথা বলি, ইনস্টিটিউট, সাবজেক্ট, রেজাল্ট এগুলো ভাইবা বোর্ডে ঢোকার সময় ভুলে যাবেন। আপনি কোথা থেকে পড়াশোনা করছেন এটা একদম ভুলে যাবেন। অতি আত্মবিশ্বাসী হবেন না। আপনি অনেকে আছেন হয়তো বুয়েট থেকে পড়াশোনা করছেন, আমি বুয়েটের স্টুডেন্ট, আমাকে তো আলাদা মূল্যায়ন করবে, একদম ভুল কথা। বুয়েটের লোকের ফেল করার রেকর্ড আছে। আবার আপনি একবারে জামালপুর সরকারি কলেজ, কোন রকমের সাবজেক্ট সমাজবিজ্ঞান, মোটেও হতাশ হয়েন না। আপনার ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানের বহু লোক ম্যাজিস্ট্রেট হয়েছে, বহু লোক পুলিশের কাস্টম গার্ডার পেয়েছে, এএসপি পেয়েছে। সুতরাং আপনি অতি আত্মবিশ্বাসীও হবেন না, একদম হীনমন্যতায় ভুগবেন না। চেহারার মধ্যে কনফিডেন্স রেখে কথা বলতে হবে। তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে আপনি কিভাবে প্রিপারেশনটা শুরু করবেন, এবং আমি মনে করি যারা আজকে আমার ভিডিওটা ভালো করে দেখবেন তারা অ্যাটলিস্ট ফেল করবেন না, এটা কনফার্ম। এরপরে নাম্বার কত পাবেন সেটা আপনার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে। ওই মুহূর্তে আপনার পারফরমেন্স, টাইম পাবেন গ্রস 10 মিনিট, এটা ধরে নেন। কেউ 20 মিনিট পাবেন, কেউ 5 মিনিট পাবেন, কিন্তু গ্রস অ্যাভারেজ 10 মিনিট টাইম পাবেন। এই 10 মিনিটে আপনি প্রমাণ করে দিয়ে আসবেন আপনি এই কারণে এই চাকরি পাওয়ার যোগ্য। তো ভাইভাতে আমার একটা কমন ডায়লগ আছে, সেটা হচ্ছে সঠিক উত্তর না জানলেও সঠিকভাবে উত্তর দেওয়া যায়। এই সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য যে কনফিডেন্স আপনার দরকার সেটা আমার সেটা অর্জন করার জন্য আজকের আমার সেমিনারটাই এনাফ আমি মনে করি। আপনারা যারা আমাকে, কত লোক দেখছেন, মাত্র 120 জন। যদি কেউ ইম্পর্টেন্ট মনে করেন, যারা ভবিষ্যতে ভাইভা দিবেন, 46তম রিটেন পরীক্ষা দিবেন, তারাও এই ভিডিওটা ফলো করতে পারেন। এবং আমি খুশি হব, যদি কৃতজ্ঞ থাকবো যদি আমার ভিডিওটি একটু শেয়ার করে রাখেন, যাতে করে অন্যরাও আমার কথাগুলো শুনতে পায়। আর যেহেতু এটা আমাদের কমার্শিয়াল প্রোগ্রাম না, ভাইভাটা আমাদের কমার্শিয়াল প্রোগ্রাম না, আমরা এখন আর ভাইভাতে কোচিং করাই না। এই বক্তব্যটা টোটালি সমাজসেবা।
মানে আপনাদের সেবা করা। কারণ এখান থেকে আমরা কোনো প্রফিট করব না। কারণ এবছর থেকে আমরা আর কোচিংয়ে করাবো না। যতটুকু সার্ভিস আপনাদেরকে দিব এটা ফ্রি দিব। তো এর জন্য কোনো ফি নেব না। তো যাতে করে অন্তত আমরা বলতে পারি যে আপনি আমাদের কাছ থেকে একটু হলেও সহযোগিতা পেয়েছেন। ভাইভাতে সাংস্কৃতিক বিষয়ে গান পারা কিভাবে সাহায্য করতে পারে? আমি ইডেন থেকে মার্কেটিং বিভাগে থেকে অনার্স সম্পন্ন করেছি। আবার আমি সঙ্গীত নিয়ে ছায়ানট থেকে পাশ করেছি। সার্টিফিকেট দেখে কোর্সের সঙ্গীতের তাহলে সার্টিফিকেট দেখে কোর্সের সঙ্গীতের তাহলে কি আমাকে কোনো গান ধরতে পারে? আচ্ছা, এইটা মেয়েদের ড্রেস আপ নিয়ে কিছু বলবেন অবশ্যই। লম্বা চুল ছাড়া রাখলে কি প্রবলেম আছে? ঠিক আছে, এগুলোর বিষয়ে আমি কথা বলবো। প্রথমে আপনার এগুলোর বিষয়ে আমার কথা আসবে, তারপরে ভাই যেহেতু অনেক বড় একটা মেসেজ দিচ্ছেন, তো আপনার যার এই সঙ্গীতের সার্টিফিকেট আছে, আমি আপনাকে সিম্পল একটা কোশ্চেন করি। ধরেন আপনি সংস্কৃতি মনা মানুষ, সংস্কৃতি পছন্দ করেন। একটা লোক ভাইভাইতে আসছে আপনার কাছে, একটা চাকরি ইন্টারভিউতে আসছে, ওনার দেখলেন যে একটা সঙ্গীতের সার্টিফিকেট আছে। আপনি হলে তো বলতেন, দেখি আমাদের একটা গান গেয়ে শোনাও। তো এটা একেবারে ন্যাচারাল। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি সঙ্গীতের সার্টিফিকেটটা দেখান, তাহলে আপনাকে গান গাইতে বলবে এর সম্ভাবনা 70%। যে কোনো একটা গানের 2 লাইন হয়তো গাইতে বলবে, এটা সম্ভাবনা 70%। আপনি সে প্রিপারেশন রেখে যায়। আর যদি আপনি এটা না প্রিপারেশন মানে প্রেজেন্ট না করতে চান, তাহলে আপনি সঙ্গীতের সার্টিফিকেট দেখায়েন না। আপনার ইডেন কলেজ থেকে মার্কেটিংয়ে পাশ করছেন, সেটা সার্টিফিকেট দেখাবেন। মেয়েদের ড্রেস আপ বিষয়ে আমার রুটিনে আছে, আমি কথা বলবো তখন আপনার মেয়েদের ড্রেস আপ নিয়ে অবশ্যই বলবো। তাহলে আমি ভাইভাতে আমরা এবার খুব শর্ট একটা কোর্স করাবো, এটা অ্যাবসলিউটলি ফ্রি করাবো। আগামী কবে থেকে ক্লাস শুরু হবে যেন আমাদের? 29 তারিখ থেকে ক্লাস শুরু হবে আমাদের। 29 তারিখ 29 তারিখ হচ্ছে আতিক স্যার একটা ক্লাস নেবেন, ভাইভা স্টাডি ম্যাটেরিয়ালস, রাত 9টায়। আর 1 জুলাই আমাদের ফরহাদ স্যার ক্লাস নেবেন। 1, 2, 3, 4, 5, 4 তারিখে 2টা ক্লাস হবে, একটা বিকাল 5টায়, একটা সন্ধ্যা 7টায়, আর 5 তারিখে রাত 9টায়। এই কয়টা ক্লাস হলো তাহলে? 1 তারিখ থেকে 4 তারিখে 5টা ক্লাস হলো ফরহাদ স্যারের, বাকি 2টা হলো আতিক স্যার। তাহলে মোট আমাদের 7টা ক্লাস নেব আমরা। এই 7টা ক্লাস অ্যাবসলিউটলি ফ্রি। আর যদি কেউ আমাদের এখানে ভাইভা বোর্ডে অংশগ্রহণ করতে চান, তাহলে তো অবশ্যই আমাদেরকে একটু ফি দিতে হবে, কারণ আমরা পিএসসির এক্স মেম্বারদেরকে দিয়ে ভাইভা নেই। তো একজন এক্স মেম্বার থাকবেন, 2জন এক্সটার্নাল থাকবেন। যে 2জন এক্সটার্নাল থাকবেন তারাও অনেক সিনিয়র কর্মকর্তা, তো তাদেরকে তো আমাদের একটা ফি দিতে হয়। সেক্ষেত্রে আমরা একটা বোর্ডে আপনি অ্যাটেন্ড করতে পারবেন 1200 টাকা দিয়ে। আর যদি 2টা বোর্ড অ্যাটেন্ড করেন তাহলে 2200 টাকা। পরবর্তী বোর্ডের জন্য অ্যাটেন্ড করলে কি বলে 1000 টাকা দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের অনলি ভাইভা ফি। কিন্তু আমরা কোর্সের জন্য কোনো টাকা নেব না। আমরা আপনাদেরকে কিছু পিডিএফ শিট দিব বিভিন্ন সমসাময়িক বিষয়ে, ক্যাডার ভিত্তিক বিষয়ে। এটা এনরোল করার জন্য আপনারা আমাদের অফিসে যোগাযোগ করলে হবে। কি গুগল একটা ফর্ম দিবে নাকি? হ্যাঁ স্যার, ওটা স্যার যে 45 শুরু হয়ে গেছে, 8 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত একটা লিস্ট দিয়ে দিচ্ছে ওদের ভাইবার জন্য। হ্যাঁ, তো আপনাদেরকে একটা গুগল ফর্ম দিবে, ফর্মটা পূরণ করে দিলেই আপনি আমাদের এখানে ফ্রি কোর্সে অংশগ্রহণ, আমরা একটা সিক্রেট গ্রুপ করব, সেখানে আপনি ফ্রি অংশগ্রহণ করতে পারবেন। তো ভাইভা শিক্ষার্থীরা, আগে আমরা আসি যে আপনারা আমার বোধ ক্যাডারে আসে নাই, জেনারেলি কম পেয়ে পাশ করেছি বলে মনে হয়, কিন্তু বিভিন্ন জায়গাতে 46-এর রিটেন পরীক্ষায় 65% উঠেছে। তাহলে কি 45তমতে 500 পাইসি ধরলে অন্তত সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা নন ক্যাডার আশা করতে পারি? না, 45তম যদি আপনার বোধ ক্যাডার না আসে, জেনারেল ক্যাডার আসে থাকে, 500 নাম্বার পাবেন মনে করেন, তাহলে আমি বলবো আপনার ক্যাডারেই চাকরি আসবে। কারণ বোধ ক্যাডারে না, আপনি আপনি জেনারেল আসছেন 500 নাম্বার পেয়ে, হ্যাঁ,
500 নম্বরের জেনারেল ক্যাডারে চাকরি আসবে বলে মনে হয় না। নন ক্যাডার পেতে পারেন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক নন ক্যাডার জব আছে ইঞ্জিনিয়ারদের, সেটা পেতে পারেন। কিন্তু বোথ ক্যাডার না আসার পিছনে, বোথ ক্যাডার না আসলে আপনি যে 500 পাবেন এটা আপনি কিভাবে ধরলেন? আপনি নিজের সাবজেক্টে পাশ করেননি, জেনারেলে পাশ করেছেন। যদি আপনার নিজের সাবজেক্টে পাশ করতেন আর জেনারেলে পাশ না করতেন তাহলে আপনার টেকনিক্যাল আসতো। সুতরাং যেহেতু আপনি নিজের সাবজেক্টে আপনি জেনারেলে আসছেন বোতে আবেদন করে, তাহলে আপনি নিজের সাবজেক্টে পাশ করেন নাই। এমনও তো হতে পারে আপনি জেনারেলে 900 নম্বরের মধ্যে 550 পেয়েছেন, সেটা তো হতে পারে। 550, 541 নম্বর পেয়ে পুলিশে 4th রেকর্ড আছে। 541 নম্বর পেয়েছেন, পুলিশে 4th হয়েছেন, এই রেকর্ডও তো আছে 37তম বিসিএস। তো একজন প্রার্থী ভাইভাতে কেন ফেল করে সেটা প্রথমে আমরা বলি। আপনি যে কেন ফেল করতে পারেন, আমি শুরুতে বলছি। প্রথম কথা হচ্ছে ড্রেস আপ। আপনার যদি ড্রেস আপ প্রপার না হয়, আপনি অফিসারের মতো ড্রেস আপ করেননি, তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হবে। ভাইভাতে যারা ফেল করে, বিলিভ করেন তাদের 99% ক্যান্ডিডেট প্রথম 10 সেকেন্ডে ফেল করে। আমি আবার বলছি, যারা ফেল করে 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে ফেল করে। হয় সালাম দিতে ভুলে যায়, অথবা আচরণগত প্রবলেম থাকে, পারমিশন নিয়ে ভিতরে ঢুকেনি, অথবা কি বলে কাচুমাচু করতেছেন, খুব বেশি নার্ভাস হয়ে গেছেন। নার্ভাস হলে যদিও ফেল করে না, এই কারণগুলোতে ভাইভাতে পরবর্তীতে আপনাকে কোশ্চেন করে অ্যান্সার না দেওয়ার কারণে ফেল করছে, এই কথাটা একদম ভুল। একটা তথ্য আপনারা মনে রাখবেন, আপনাদের মধ্যে একজন প্রার্থীও নাই, একজনও নাই যিনি সব প্রশ্ন উত্তর করতে পারবেন। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের অ্যান্সার দিতে থাকবেন ততক্ষণ ভাইবা চলতে থাকবে। আপনি সব প্রশ্ন উত্তর পাচ্ছেন আর আপনাকে ওই অবস্থায় বিদায় করে দিবে, এটা একজনও রেকর্ড হবে না, একজনেরও না, অতীতে কখনো হয়নি। আপনি অ্যান্সার করতে থাকবেন, যখন 1টা 2টা 3টা অ্যান্সার পারবেন না তখন আপনাকে বলবে ঠিক আছে তুমি আসো। তো যারা কম সময় ভাইবা দিতে চান, নিজের কোনো কারণে একটা খারাপ দিক তুলে ধরতে না চান, তারা মনে রাখবেন যত তাড়াতাড়ি না পারবেন তত তাড়াতাড়ি ভালো। 5 মিনিট ভাইবা দিয়ে আসলে ভালো। সুশান্ত পাল বিসিএস এ ফার্স্ট হচ্ছেন, ভাইবা দিয়েছেন 6 মিনিট। তারপরে 29তম বিসিএস এ ফরেন ক্যাডারে ফার্স্ট হয়েছেন এক বড় ভাই, ভাই, উনি মিস্টার মাহবুব রহমান, উনি ভাইবা দিয়েছেন 3 থেকে 4 মিনিট। সো আপনি মনে করেন না যে আপনাকে 5-6 মিনিট ভাইবা নিয়েছে, আপনাকে বের করে দিচ্ছে, আপনি ভালো করে নেন না। সুতরাং যত দ্রুত না পারবেন সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করে আসতে পারলেই হবে। সো না পারেন, ইসরে আমি 12টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্ন পারি নাই, আমি বুঝি ফেল। ভাইভাতে কয়টা প্রশ্ন পারেন নাই ওইটা গুনে গুনে নাম্বারিং দেওয়া হয় না। প্রশ্ন পারেন নাই এটা হতেই পারে। একটা বিষয় সিম্পলি ভাবেন, আপনি যদি ওনার জায়গায় বসেন, ওনাকে আপনার জায়গায় রাখেন, উনি কি আপনার সব প্রশ্ন উত্তর দিতে পারবে? তাহলে প্রশ্নের সকল উত্তর দিতে পারবেন না, এটা ওনারা আপনি ঢুকার আগেও জানে। সো কি টাইপের প্রশ্ন করলো এবং সেটা কিভাবে আপনি অ্যান্সার দিলেন, এটা ইম্পর্টেন্ট। সুতরাং ফেল করার কারণগুলো আমি আপনাকে একদম স্পেসিফিক বলি। খুব ভালো ড্রেস আপ না করলে, খুব ভালো মানে কি, আপনি একবারে কোট টাই পরে একবার অস্থির করে ফেলবেন। এখন তো ভাই গরমের দিন, আপনি যাওয়ার সময় কোট টাই পরে একটু অস্থির হওয়ার দরকার নেই। যদি কেউ কোট পরে যেতে চান তাহলে টাইটা পকেটে করে নিয়ে যান, কোটটা হাতে করে নিয়ে যান। ওখানে যখন এসির মধ্যে ঢুকবেন তখন কোট করে ওয়াশরুমে যাবেন, ড্রেস আপ করে কোটটা পরতে পারেন। কিন্তু কোট পরাটা নেসেসারি না। আপনি নর্মাল একটা জুতো পরবেন, ব্ল্যাক টাইপের শু জুতো, একটা ব্ল্যাক টাইপের প্যান্ট পরবেন, সুন্দর একটা স্মার্ট বেল্ট পরবেন আর সাদা শার্ট পরবেন। এরপরে টাই পরতে পারেন, নাও পরতে পারেন, তাহলে একটা ভালো ড্রেস আপ করবেন। এটা করলে আপনার নিজের কনফিডেন্সটা বাড়বে। টাই প্রত্যেকে নিয়ে যাবেন সাথে করে, পরবেন প্রয়োজনে পরে। না নিয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে, ধরেন আপনার বোর্ডে লোক সংখ্যা 18 জন বা 15 জন, দেখলেন যে 2 জন টাই পরে নাই, আপনি একজন আর অন্য একজন, বাকিরা সবাই টাই পরেছে। ওই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনি কি বলে নার্ভাস হয়ে যাবেন, যদি টাইটা না আনে খুব ভুল করে ফেললাম। সর্বাবস্থায় নিজেকে কনফিডেন্ট রাখবেন। ভাইবার আমি শুরুতে বলছি, ভাইবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্বাভাবিকতা ধরে রাখা। তারপরে
কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য ফেল করতে পারেন, এটা আমি বিলিভ করি না। কোশ্চেন আপনি কিছু না কিছু অবশ্যই পারবেন। 30তম বিসিএসে মিস্টার মেহরাজুল আলম সম্রাট, উনি টানা প্রথম 60টা প্রশ্ন উত্তর পারেনি। উনি পড়াশোনা করছেন চিটাগং ইউনিভার্সিটির ফরেস্ট্রি থেকে। ওনাকে ফার্স্ট প্রশ্ন করছে কি বলে তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে, এর উত্তর পারেনি। এরপরে বাংলা লিটারেচারের 3টা প্রশ্ন উত্তর পারেনি। প্রথম 60টা প্রশ্ন উত্তর পারেনি, উনি পুরো নার্ভাস হয়েছেন, কিন্তু এরপরে রিকভার করেছেন। সো প্রশ্নের উত্তর না পারার জন্য ফেল করার রেকর্ড একেবারে হাতে গোনা। আপনি বাইরে সাথে বলতে পারেন আমি অর্ধেক প্রশ্ন উত্তর পারিনি, এই জন্য আমাকে ফেল করেছে, একদম রং আইডিয়া। আপনাকে ফেল করানোর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তারপরে ভাইভাতে যাওয়ার আগে যে প্রস্তুতিগুলো আপনি নেবেন, এই প্রস্তুতিটা 3টা ভাগে বিভক্ত করতে পারি আমরা। একটা হচ্ছে লং টাইম প্রিপারেশন, যেমন লং টাইম, যেমন আপনার ভাইভা আরো 2 মাস পরে হবে, তাহলে একটা লং টাইম আছে আপনার হাতে। যাদের এরকম ভাইভা সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকেও হতে পারে, আপনাদের রেজাল্ট কিন্তু 30 ডিসেম্বরের মধ্যে আগে প্রকাশ করবে। তাহলে যদি আপনার ভাইভা আরো 2-4 মাস বাকি থেকে এরকম যারা থাকবেন, তারা এখনই পড়াশোনার জন্য একবার অস্থির হয়ে যায় না, যে এখনই পড়াবো। ডেলি 1-2 ঘন্টা পড়াশোনা করেন, বাকি টাইমটুকু আপনি নিজের প্রতি মনোযোগ দেন। যেমন খুব বেশি ফিজিক্যালি উইক, একটু ব্যায়াম ট্যায়াম করেন, একটু ডেলি 30টা করে 3 বার 90টা পুশ আপ দেন। 15 দিন করেন, আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। প্রয়োজন একটু জিমে যান, কনফিডেন্স লেভেলটা বাড়বে। এটা লং টার্ম প্রিপারেশন। ইংরেজি দক্ষতাটা বাড়ান, এটা লং টার্ম প্রিপারেশন। আপনি কিন্তু 15 দিনে ইংরেজি দক্ষতা বাড়াতে পারবেন না। ইংরেজিতে কথা বলার অভ্যাসটা বাড়ান। কিভাবে বাড়াবেন? কোথাও স্পোকেনের জন্য ভর্তি হবেন, এটার থেকে অনেক ভালো কাজ করবে 1-2 জন ভাইবা দিবে এমন 1-2 জনের সাথে গ্রুপ করেন, করে নির্দিষ্ট টপিক সিলেক্ট করে দেন। প্রতিদিন ওই টপিকে 5 মিনিট 10 মিনিট ইংরেজিতে কথা বলেন। এটা সবচেয়ে বেস্ট সলিউশন। কোথাও একটা কোচিং করে বা কোথাও একটা স্পোকেনের কোচিং করে আপনি খুব বেশি ইংরেজি আগাতে পারবেন না। ইংরেজি মোটামুটি আপনি পারেনই, যা লিখে আসছেন তা তো হয়ে গেছে, তাতে তো কিছু ইংরেজি আপনি পারেন, এটা প্রমাণ করলেন। এখন একটু মুখে বলা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে বা জাতিগতভাবে আমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, সে কারণে আমরা হয়তো ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারি না। কিন্তু এটা শুধুমাত্র অভ্যাসের বিষয়। আপনি বিদেশে যেমন দেখবেন, বাংলাদেশ থেকে কোনো পড়াশোনা জানে না এমন একজন লোক সৌদি আরবে কাজ করে 3 বছর, দেখবেন পক করে আরবি কথা বলতে পারে। কেন? কারণ উনি প্র্যাকটিস করছে। তো এই লং টার্ম প্রিপারেশনের ক্ষেত্রে আপনি ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াতে পারেন, ফিজিক্যাল অবস্থান পরিবর্তন করতে পারেন, তারপরে ইংরেজি দক্ষতা বাড়াতে পারেন এবং নিজের সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি নিতে পারেন। সাবজেক্ট থেকেও কিন্তু আপনার কিছু প্রশ্ন করতে পারে। বিশেষ করে জেনারেল ক্যাডাররা মনে করে সাবজেক্ট থেকে আমাকে প্রশ্ন করবে না। ভাই, একটা কথা আপনাকে বলি, যারা ওখানে ভাইবা নেবেন, এমন কোন সাবজেক্ট বাংলাদেশে নাই যে সাবজেক্ট থেকে 3টা প্রশ্ন করতে পারবে না, 3টা 5টা 7টা প্রশ্ন করতে পারবে না, এমন কোনো সাবজেক্ট নাই। সো আপনাকে সাবজেক্ট ভিত্তিক কিছু পড়াশোনা করতে পারেন, এটা লং টার্ম প্রিপারেশন। আরেকটা প্রিপারেশন আমরা আমি মিড টার্ম প্রিপারেশন। যেমন আপনার হাতে টাইম আর 15 দিন বা 1 মাস এরকম টাইম আছে। এবার আপনি এটা বই কিনে পড়েন। বিশেষ করে যাদের আগামী মাসে ভাইবা নাই, তাদেরকে আমি এখন বই পড়তে নিষিদ্ধ করব। দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই। আপনি পেপার পত্রিকা তো রেগুলার পড়েন। আপনি বিসিএস লিখিত পরীক্ষা দেওয়ার পর থেকে তো ভাইবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে আপনি রিটেন পাস করবেন, আপনি ভাইবা দিবেন। তাহলে এজ এ কনসাস নাগরিক হিসাবে আপনি পত্র পত্রিকা নিশ্চয়ই পড়েন, যা পড়েন এগুলোই ভাইবার প্রস্তুতি। আর স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুতি যদি নেন, তাহলে আমি বলবো টানা 6 মাস দিনে 10 ঘন্টা করে পড়েন, তারপরেও 30% প্রশ্ন কমন পাবেন না। তো প্রশ্ন যদি কমনে না পাতে উত্তর দিবেন কিভাবে? এক প্রার্থী, আরো 7-8 বছর আগের কথা, এক প্রার্থী এরকম আমার কথা না শুনে বাজার থেকে যত গাইড বই টাইড আছে সব কিনে ফেলছে। ওনাকে ভাইবার এসে 2 মিনিট একটা প্রশ্ন করে নাই।
কেন জানেন? কারণ ওরা চুল এরকম পিছন দিকে আশ্রাইছে তেল দিয়ে। তো ঢুকার সাথে সাথে ওনাকে বলছে চুল কাটছো কবে? আর এরপরে দাঁড় করায় কোশ্চেন করছে এবং বলছে দেখি এখান থেকে কাঠিটা নাও, ওই ম্যাপে যাও, দেখো তো ছিদ্রায়িত রাষ্ট্র কোন দুইটা, এটা যদি দেখাও। ওই বাতি বলছে ম্যাপে দুর্বল। সুতরাং কোশ্চেনের অ্যান্সার করার জন্য ভাইভাইতে যায়েন না, ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য ভাইভাইতে যাবেন। আমি বারবার বলি এখানে কোশ্চেন ডাজন্ট ম্যাটার। তারপরে মিড টার্ম প্রিপারেশন নেওয়ার সময় আপনি ভাইবার একটা গাইড বই কিনেন, যেই কোনো কোম্পানির বাজার সবগুলো গাইড বই ভালো। কনফিডেন্সের একটা গাইড বই আছে ভাইবার, আমি দাবি করি এটা বাজারের সব থেকে ভালো বই, কনফিডেন্সের বইটা। কারণ এখন পর্যন্ত যারা গাইড বই লিখছে তাদের ম্যাক্সিমাম লোকই ক্যাডার না। কনফিডেন্সের যে বইটা যারা লিখছেন তারা 3 জনই ক্যাডার এবং 3 জনই, একজন ফরেন 2 জন অ্যাডমিন ক্যাডার। তো আমি বিশ্বাস করি বাজারের গাইড বইগুলো যে সকল তথ্য আছে তার থেকে বেশি অথেন্টিক তথ্য কনফিডেন্সের বইতে আছে। কিন্তু আপনি কনফিডেন্সটা সহ যে কোনো একটা গাইড বই পড়তে পারেন, যে কোনো। এটা কতদিন পড়বেন? পরীক্ষার 15 দিন 20 দিন আগে। কেন? কারণ তখন পড়লে বেশি মনে থাকবে। আর এর আগের প্রস্তুতিটা নিতে হবে বেসিক প্রিপারেশন। এখন বেসিক প্রিপারেশন সম্পর্কে আপনি কি কি প্রিপারেশন নেবেন? যেমন আপনার হোম ডিস্ট্রিক্ট, আপনারা যে জেলায় জন্মগ্রহণ করছেন, আপনাকে হোম ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন করলে আপনি কি অ্যান্সার দিতে পারবেন সব? এটা আপনি শিওর, কনফিডেন্ট যে হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্টের প্রশ্ন আমি আটকাবো না? আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে 5টা বিষয়ে প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনি ফেল করতে পারেন। এছাড়া কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে না পারলে ফেল করবেন না। এগুলো দিতে না পারলেও ফেল করবেন এই কথা কনফার্ম না, 5% সম্ভাবনা আছে। যদি একেবারে এই 5টা বিষয় একদমই না পারেন তাহলে ফেল করতে পারেন। যার একটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। আপনাকে হোম ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন করবে, এটা অলমোস্ট 90% কনফার্ম। কখন প্রশ্নটা করবে জানেন? হোম ডিস্ট্রিক্টের প্রশ্নটা কখন করবে? হুট করে মাঝখান থেকে হোম ডিস্ট্রিক্টের প্রশ্ন করবে না। আপনাকে যখন ইন্ট্রোডিউস ইউর সেলফ বলবে, তোমার সম্পর্কে বলো, তখনই কিন্তু আপনি আপনার পরিচয়ে হোম ডিস্ট্রিক্টটা বলে দেবেন। এর পরের প্রশ্নটাই হোম ডিস্ট্রিক্ট থেকে হতে পারে। কারণ ওখানে যে 3 জন লোক বসা থাকবেন তাদের কেউ না কেউ হয়তো আপনার হোম ডিস্ট্রিক্টে চাকরি করেছে, হতে পারে, বা কাছাকাছি হতে পারে, বা কিছুই করে নাই, কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কয়েকটা ইনফরমেশন ওনার জানা আছে, বা উনি হয়তো জানে না, জানতে চায়। কি জানতে চায়? আপনার হোম ডিস্ট্রিক্টের শিক্ষার হার কত, আপনার হোম ডিস্ট্রিক্ট কবে স্বাধীন হয়েছে, কবে শত্রুমুক্ত হয়েছে, আপনার হোম ডিস্ট্রিক্টের বিখ্যাত কোনো ব্যক্তি আছে কিনা, আপনার হোম ডিস্ট্রিক্টের বর্তমান ডিসি মহোদয়কে, এসপি মহোদয়কে, আপনার হোম ডিস্ট্রিক্টের জাতীয় অর্জনে বাংলাদেশের ইকোনমিতে কোনো অবদান রাখে কিনা, আপনার হোম ডিস্ট্রিক্টের বিখ্যাত কোনো ব্যক্তি আছে কিনা, বিখ্যাত কোনো খাদ্য আছে কিনা, ফলমূল আছে কিনা, হোম ডিস্ট্রিক্ট কৃষি খাতে কি কি অবদান রাখে, তারপরে সরকারি স্কুল কয়টা, সরকারি কলেজ কয়টা, কোনো পত্র পত্রিকা আছে কিনা বিখ্যাত। এরকম অনেক প্রশ্ন ওরা করতে পারে। এটা আপনাকে বাজায় দেখার জন্য করবে, মানে আপনি কেমন জানেন এই বিষয়টাতে, হোম ডিস্ট্রিক্টের খোঁজখবর রাখেন কিনা, আপনার হোম ডিস্ট্রিক্টের পাশ দিয়ে কোনো নদী গেছে কিনা, কোনো আন্তর্জাতিক নদী আছে কিনা, এগুলা সম্পর্কে জানতে হতে পারে, আপনাকে কোশ্চেন করতে পারে। যদি এই প্রশ্নগুলোর আপনি একাধিক প্রশ্ন দিতে না পারেন তাহলে আপনি ধরে নেবেন ভাইবাটা আপনি ভালো দেননি। আচ্ছা, তারপরে তো আপনি এখন হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু ভালো প্রিপারেশন রাখেন। এটা লং টাইম। কোথায় পাবেন? ওয়েবসাইটে গেলে পাবেন। আপনি লেখেন ফেনী জেলা, গুগলে গিয়ে লেখেন ফেনী জেলা, দুনিয়ার ইনফরমেশন আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, উইকিপিডিয়াতে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারেন। তারপরে আপনার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে এর আগে আপনার পরিচিত যদি কোনো বড় ভাই বিসিএস ভাইবা দিয়ে থাকে, ওনার কাছ থেকে অনেক তথ্য বা শিট উনি বের করছে কিনা পারেন, বা গুগল থেকে আপনি শিট বের করে নিতে পারেন। হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া রাখবেন, নাগরিক হিসাবে এটা আপনার দায়িত্ব, বিসিএস প্রার্থী হিসাবে নয়।
তারপরে হচ্ছে আরেকটা প্রস্তুতি আছে শর্ট টার্ম প্রিপারেশন। তাহলে কি মিড টার্ম সম্পর্কে কি বললাম যে আপনি একটা বই কিনবেন, বই পড়বেন, নিজের ক্যাডার সম্পর্কে পড়বেন, ইংরেজি দক্ষতা বাড়ানোর কথা বলছি লং টার্মে, এটা মিড টার্মে হয়তো রিফুয়েলিং করতে পারেন বা রিভিশন দিতে পারেন, কিন্তু ইংরেজি শিখতে পারবেন না শর্ট মিড টার্মে। আর এই নিজের হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন। শর্ট টার্ম প্রিপারেশন হচ্ছে এবার লাস্ট 15 দিনের সমসাময়িক সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানবেন। শর্ট টার্ম প্রিপারেশনের পড়াশোনা হচ্ছে এটা যে আপনি যে ক্যাডার ফার্স্ট চয়েস দিয়েছেন সেই ক্যাডারের লেটেস্ট কোনো নিউজ আছে কিনা, আপনি সমসাময়িক বাংলাদেশ আন্তর্জাতিকের যে সকল নিউজগুলো হচ্ছে এটা আছে কিনা, লাস্ট 10 দিনের 2-3টা টেলিভিশন চ্যানেলের নিউজ দেখবেন, 2-3টা টেলিভিশন চ্যানেলের। কারণ নিশ্চিত থাকেন আপনাকে 5টা যে বিষয় বলছি বেসিক প্রশ্ন করা হবে এবং করা হবেই। একজন প্রার্থী 10 মিনিট ভাইবা দিয়েছে আর এই 5টা জায়গা থেকে 3 জায়গা থেকে প্রশ্ন করে নাই, এটা অসম্ভব। তাহলে ভাইবাই হয়নি। কি কি? 1 নম্বর হোম ডিস্ট্রিক্ট, 2 নম্বর হচ্ছে আপনার সাবজেক্ট, 3 নম্বর হচ্ছে যে ক্যাডার পছন্দ দিয়েছেন তার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, 4 নম্বর হচ্ছে ইংরেজি দক্ষতা, আর 5 নম্বর হচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও আন্তর্জাতিকের বিষয় সম্পর্কে পত্রিকা, ম্যাপ, সংবিধান, এই সব বিষয়গুলো সম্পর্কে। আগে আমি এটা ওই জায়গায় একটা কথা যোগ করতাম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। এখন আর কেটে দাও, এখন আর সেটার প্রয়োজন নাই। তাহলে আপনি এই নিজের জেলা, নিজের সাবজেক্ট, চয়েস, ইংরেজি দক্ষতা, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ আন্তর্জাতিক এবং সংবিধান এবং ম্যাপ, এইটা হচ্ছে আপনার প্রস্তুতি। তো আমাকে দেখেন তো, এই কয়টা বিষয় প্রস্তুতি নিতে কি আপনার 15 দিনের বেশি লাগবে? লাগবে না। দিনে 4-5 ঘন্টা করে 15 দিন এনাফ টাইম, আপনি খুব ভালো প্রস্তুতি নিতে পারেন। শুরুতেই বলছি, ভাইবাতে ঢোকার সময় আপনি ধরেই নেবেন আপনি 20% প্রশ্ন অ্যান্সার পারবেন না। আমি আবার বলছি, 20টা প্রশ্ন করলে তার 4টা-5টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এইটা আপনি ধরে ভিতরে ঢুকবেন, যাতে করে আপনি কনফিডেন্স লেস না হন। ধরেন 5টা প্রশ্ন করছে, একটা পারেন নাই, হঠাৎ করে নার্ভাস হয়ে গেছেন, না এটা করেন না। আপনি মনে মনে ধরে নেবেন যে আমার কোটা একটা কিলো মাত্র, আমি 4টা সঠিক উত্তর দিচ্ছি। 80% প্রশ্ন যদি সঠিক উত্তর পারেন, বেস্ট ভাইবা দিয়েছেন। সুতরাং সকল প্রশ্ন উত্তর দিতে পারতে হবে। এই টেন্ডেন্সি যদি মাথায় রাখেন, তাহলে নিশ্চিতভাবে আপনি ভাইবা খারাপ দিবেন। তাহলে এর শর্ট টার্ম প্রিপারেশন আসি। শর্ট টার্ম প্রিপারেশনে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে চুল কাটা, ড্রেস আপ তৈরি করা। শর্ট টার্ম প্রিপারেশন মানে লাস্ট 10 ডেজ। এবার চুল কাটবেন, ড্রেস আপ ঠিক করবেন, যেই ড্রেস আপটা বানিয়েছেন সেটা একবার পরে দেখবেন, দেখে ধুয়ে টুয়ে আবার ইস্ত্রি করে সুন্দর করে রেখে দিবেন। ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় আসবেন ভাইবা দিতে, অবশ্যই আপনি কমপক্ষে একদিন আগে আসবেন অথবা আগের দিন আসবেন। কোনোভাবেই আগের রাতে নাইট কোর্সে করে এসে সকাল 10টায় ভাইবা বোর্ডের সামনে যাবেন না। তাহলে আগের রাতের জার্নির চাপটা আপনার চেহারায় থাকবে। একদিন আগে ঢাকায় চলে আসলেন, তারপরে ভাইবা দেওয়ার যেদিন দিবেন সেদিন সকালবেলা অবশ্যই 3-4টা পত্রিকার হেডলাইন দেখবেন। ওনাদের কাছে পেপার থাকে এবং ওনারা আপনারা এই যাওয়ার আগে বসে বসে পেপার পড়ে, ইনস্ট্যান্ট একজন পেপার থেকে প্রশ্ন করে ফেলতে পারে। ওই দিনের সূর্যোদয়, সূর্যাস্ত, ওই দিনের গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্যের বাজার দর, যেমন তেলের দাম, এরকম এসব বিষয়গুলো একটু জেনে নেবেন। এগুলো হচ্ছে একদম শর্ট টার্ম প্রিপারেশন। ড্রেস আপের ক্ষেত্রে আপনি কি ড্রেস আপ বানাবেন? শুরুতে বললাম
মেয়েরা, একজন আপু বলছে মেয়েদের ড্রেস আপনি এটা বলবেন। মেয়েরা শাড়ি পরে ভাইবা দেওয়াটা বেস্ট, কিন্তু ম্যান্ডেটরি না। আপনি যদি শাড়িতে কমফোর্টেবল ফিল করেন আপনি শাড়ি পরে যাবেন। যদি শাড়ি পরে যান তাহলে ব্লাউজের গলাটা একটু যেন ছোট হয়, সেটা খেয়াল রাখবেন। অনেকে কলারওয়ালা গলা পরে, ভালো লাগে দেখতে, এটা পড়তে পারেন। হাতাটা একটু লম্বা রাখবেন, এ পর্যন্ত রাখতে পারেন। তারপরে হালকা প্রসাধনী করতে পারেন, টকটকা লিপস্টিক দিয়ে ঘাড়ে ঠোঁটের রং লাল করে ফেলার দরকার নেই। হালকা একটু প্রসাধনী করতে পারেন, হালকা একটু মেকআপ করতে পারেন, কিন্তু বিউটি পার্লারে গিয়ে সাজার দরকার নাই। তারপরে শাড়ির কালারটা যেন মার্জিত কালার হয়, যেমন জামদানি টাইপের কোনো শাড়ি পরতে পারেন, সাথে ম্যাচিং করে ব্লাউজ পরতে পারেন। দুইটা যেন উৎকোট বা রং চটা কালার না হয়, এরকম একটা ড্রেস আপ করতে পারেন। আপনাকে যদি দেখতে ভালো মনে হয়, আপনি যদি এরকম ড্রেস আপ করে আয়নার সামনে গিয়ে মনে করেন যে না আপনাকে মার্জিত ভদ্র লাগছে, ওকে, ডাবল ডান। সালোয়ার কামিজ পরতে পারেন, 3 পিস পরতে পারেন, সেটা তো কোনো প্রবলেম নাই, এবং সেটা যেন মার্জিত কালার হয়। উঁচু হিল পরবেন না। উঁচু হিলে কোনো কারণে, যেমন আমি কেন পরবেন না এটা একটা উদাহরণ দিই। 33 বিসিএস আমার এক ছোট বোন, সে অবশ্য 33 বিসিএস অ্যাডমিন ক্যাডার, এখন এডিসি হিসাবে আছেন মুন্সিগঞ্জে সম্ভবত পোস্টিং, ঢাকায়। তো এই ধরনের কালারগুলো পরলে উনি হিল পরে গিয়ে পা মস্কে গেছে, ভাবে অর্ডারে ঢুকার সময় পা মস্কে গেছে। এটা কিন্তু একটা মারাত্মক অড সিচুয়েশন, যদিও সে সেটা রিকভারি করতে পেরেছে। তো 1 ইঞ্চি টাইপের ফ্ল্যাট টাইপের হিল, এরকম একটা জুতো পরতে পারেন। তারপরে ছালা কামিজ পরতে পারেন, যেটা মার্জিত কালার। সুতরাং মেয়েদের ড্রেস আপটা যেন তাকে ভদ্র মেয়ে মনে হয়, ব্যাস এনাফ। তারপরে ছেলেরা অবশ্যই, আমি সবসময় প্রেফার করি একটা ব্ল্যাক টাইপের শু, একটা ব্ল্যাক প্যান্ট, সাদা শার্ট, ব্রাইট কালারের শার্ট, অনেক সময় ধরেন পেস্ট কালার পরতে পারেন, হালকা অফ হোয়াইট পরতে পারেন, কিন্তু বেস্ট হচ্ছে সাদা শার্ট, মেরুন কালার বা ব্ল্যাক একটা টাইটা সাথে করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে পড়তে পারেন। অথবা যদি আপনি বাসা থেকে শুটেড বুটেড হতে যেতে চান হতে পারেন। স্যুট বানাবেন কিনা, ভাইবার জন্য স্যুট বানানোটা নেসেসারি না। যদি আপনি ব্লেজার থাকে বা স্যুট থাকে পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতে একটা ঘড়ি রাখবেন, পকেটে একটা কলম থাকতে পারে। চুল কাটবেন 1 সপ্তাহ আগে, আগের দিন নয়। 1 সপ্তাহ পরে আগে চুল কেটে, চুলটা যেন আপনার চেহারার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যায়। আগের দিন চুল কাটলে চেহারাটাকে একটু কেমন রোগা রোগা মনে হয়। এগুলো হবে ড্রেস আপ। তাহলে এটা হচ্ছে আপনার শর্ট টার্ম প্রিপারেশন। তো ভাইবাতে যাওয়ার আগের প্রস্তুতি নেবেন আগের দিন। আপনার কাছে যা ডকুমেন্ট চাইবে সে ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন, একটা ফাইল করে রাখবেন, সাদা ফাইল। সাথে একটা ফাইলের ভিতরে একটা কলম রাখতে পারেন। যা যা ডকুমেন্ট ওনারা চাইবে সেটা নিয়ে জমা দিবেন। ভাইয়া মেয়েদের শাড়ির রং, অর্থাৎ কি কালারের রং এর শাড়ি পরলে ভালো হয়, এ ধরনের জুতা পরলে ভালো হয়, চুল, আমি তো বলছি মেয়েদের চুলে খোপা করতে পারেন, চুল ছেড়ে দিতে পারেন, চুল রাবার দিয়ে আটকায় রাখতে পারেন, চুল ছাড়াও থাকতে পারে, কোনো সমস্যা নাই। শাড়ির রং আমি বলতে পারবো না, যে শাড়িতে আপনাকে ভালো লাগে, ভদ্র শাড়ি, হালকা কালারের। তারপরে কোট পরলে কোট ফিন পরা যাবে কিনা, কোট ফিন পরা যাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা টাই পরেন তারা অবশ্যই ইউটিউব থেকে টাই বাঁধার সিস্টেমটা দেখে নেবেন। 2 ধরনের টাই বাঁধার সে রুলস আছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। আমেরিকানরা 1 প্যাচের টাই পরে, দেখবেন ডোনাল্ড ট্রাম্প 1 প্যাচের টাই পরে, আর ব্রিটিশরা 1 প্যাচের টাই পরে, আমেরিকানরা 2 প্যাচের টাই পরে। আপনি ইউটিউবতে দেখে নেবেন। নর্মাল আমার দেশের মানুষ আমেরিকান পরার টাই পরাটা সিস্টেমটা ফলো করে। তো টাই বাঁধাটা দেখে নিতে পারেন। এটা খুব বেশি 2 মিনিটের কাজ বা 5 মিনিটের কাজ, সেটা মানে টাই বাঁধা জেনে নেবেন। ভাইবা চলাকালীন যে প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে, যদি যারা ঢাকায় আছেন তারা আগের 2 দিন ভাইবা পিএসসির কার্যালয়ে যাবেন। যারা ভাইবা দিয়ে বের হয় তাদের সাথে একটু কথাবার্তা বলতে পারেন, কেমন প্রশ্ন করেছে, কি টাইপের প্রশ্ন করেছে। কিন্তু ভাইবার দিন যারা ভাইবা বোর্ড থেকে বের হবে, আপনি সামনে বসে আছেন, তাদের কাউকে প্রশ্ন করবেন না যে ভাই আপনি কি প্রশ্ন করছে, কারণ ওনাকে যে প্রশ্ন করছে সে প্রশ্ন আপনাকে নাও করতে পারে।
এখন ওনাকে যে যে প্রশ্ন করেছে সেটা প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন, ওই মুহূর্তে তো আপনার হাতে মোবাইল টোবাইল নাই, ওই মুহূর্তে সেই প্রশ্ন উত্তর আপনি জানতে চাইতে গেলে পারবেন না, তখন আপনি নার্ভাস হবেন, হারি আমাকে এই প্রশ্নগুলো আমি কিভাবে উত্তর দেব। নো নিড। একজনে বলতেছে যে ভাই আপনাকে কি প্রশ্ন করছে, ওনার বাড়ি রাজশাহী। তো বলছে, ও দুষ্টামি করে বলছে, ভাই আমার যাওয়ার সাথে প্রশ্ন করছে আমের মধ্যে পোকা ঢোকে কেমনে, বাইরে তো কোনো ছিদ্র থাকে না, পোকাটা ঢোকে কেমনে। এখন পরের জন্য বাড়ি হচ্ছে কি বলে চিটাগংয়ের বাঁশখালীতে, উনি এই কোশ্চেনের উত্তর কেমনে দিবে এটা নিয়ে টেনশনে বসে, ওনাকে যে প্রশ্ন করবে না এটা উনি জানে না। সুতরাং ভাইবার দিন বাইরে বসে ভাইবা থেকে বের হওয়া লোকের কাছ থেকে একটা কোশ্চেনও করবেন না, একটা কথা জিজ্ঞেস করবেন। আর একটা কনফিডেন্স রাখবেন আপনার মধ্যে, যে ধরেন ভাইবাতে আপনি সহ আরো 9 জন বসে আছে, আপনি মনে করছেন ইরে ওকে বেশি সুন্দর লাগতেছে, ওকে বেশি সুন্দর লাগতেছে, আমাকে একটু কম সুন্দর লাগছে, আমার টাইপ করাটা ভালো হয়নি, এগুলা করবেন না। এগুলা করলে আপনি নার্ভাস হবেন। বরং মনে মনে এটা ভাবতে পারেন যে যেগুলো আসছে এগুলো কেমন দেখা যায়, আমাকে সব থেকে বেস্ট লাগছে, আমাকে সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগে, এরকম একটা কনফিডেন্স রাখবেন ভেতরে। তারপরে তাহলে ভাইবা চলাকালীন সময়ে কি বলে ভিতরের লোক থেকে বাইরে, ভিতরের লোক যারা বের হবে তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, এগুলো মোটামুটি আপনি প্রস্তুতি নেবেন। এর বাইরে তেমন খুব একটা প্রস্তুতি আপনার প্রয়োজন হবে আমার কাছে মনে হয় না। তো ভাইবা আমরা ধরেন শুরুতে বলছি যে ওনারা যারা ভাইবা নেন তারা আপনাকে ফেল করাতে বসেন না, আপনাকে পাস করাতে বসেন না, ওনারা বসে আপনাকে মূল্যায়ন করতে। এখন ভিতরে ঢোকার পরে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, এটা একটা কমন প্রশ্ন। আমি আপনাকে 2-3টা প্রশ্ন বলে দিই যেগুলো মাস্ট বি কমন আসবে। যেমন ভিতরে ঢোকার সময় আপনি যে অ্যাটিটিউডটা দেখাবেন সেটা হচ্ছে, ধরেন 11 নম্বর লোকের ভাইবা চলছে, আপনার সিরিয়াল 12 নম্বর, আপনি এবার ওই যে ব্যাটসম্যান একজন নামলে কোন বলে আউট হবে এটা তো পরের জন জানে না, এই জন্য একজনের আগে একজন অলওয়েজ রেডি, প্রথম বলে আউট হতে পারে, তাহলে পরের জন যেন রেডি থাকে। আপনারা 11 নম্বরের জন্য ভাইবা চলতেছে, আপনি 12 নম্বর জন আপনি রেডি থাকবেন। উনি ঢুকার সাথে সাথে আপনি হাত মুখ ধুয়ে বা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি এনি টাইম। উনি বের হলে আপনাকে কল দেবে। এবার আপনাকে আপনার ডাক পড়েছে, আপনি এখন ভিতরে প্রবেশ করলেন। প্রথমে দরজায় হালকা করে ধাক্কা দিয়ে দরজা সামান্য একটু খুলে আপনার চেহারা না দেখা অবস্থায় পারমিশন নেবেন। আমি সবসময় প্রেফার করি বাংলায় নেবেন, সবসময়। ভিতরে ঢুকলে কি হবে এটা পরের বিষয়। মে আই কাম ইন স্যার না বলে আপনি বলবেন যে ভিতরে আসতে পারি স্যার, এটা বলবেন, অথবা আমি আসতে পারি স্যার, এটা বলবেন। তাতে করে যারা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারেন না তাদের জন্য এটা অনেক বড় সাপোর্ট হতে পারে। মে আই কাম ইন স্যার বললে উনি স্বাভাবিকলি বলবে ইয়েস কামিং, প্লিজ সিট ডাউন, ডেসক্রাইব ইউরসেলফ। তা আপনি ভালো প্রস্তুতি নেন নাই, তাহলে আপনি কি ইংরেজি শুরু করছেন কেন? এই স্মার্টনেস আপনার দরকার নেই। আপনি বাংলায় পারমিশন নেবেন, আমি আসতে পারি স্যার, ওনারা বলবে হ্যাঁ আসো। ভিতরে ঢুকলেন, দরজাটা আগে বন্ধ করবেন। ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম নো, দরজাটা আগে বন্ধ করে দিবেন। দরজা নিজে নিজে বন্ধ হবে, দরজাতে স্প্রিং দেওয়া আছে, অটোমেটিক বন্ধ হবে। আপনি কিন্তু দরজাটা ছেড়ে দিয়ে আসবেন না, এটা একটা অভদ্রতা। যেমন মেট্রো রেলে বা ধরেন ট্রেন থেকে আপনি নামবেন, তো একজন লোক ভিতর থেকে জায়গা যাচ্ছে, আপনাকে বলার দরকার কি যে ভাই একটু জায়গা দেন তো? উনি যখন নামবে আপনি দেখতেছেন আপনি নামবে, তাহলে আপনি নিজে জায়গাটা ছেড়ে দেন, এটা ভদ্রতা। তাহলে আমাদের রাষ্ট্রীয় কালচারের কারণে আমাদের দেশের মানুষ তুলনামূলক কম ভদ্র। যারা বিদেশে গেছেন, বাইরে গেছেন, দেখবেন যে বাইরের দেশের মানুষ অনেক বেশি জেন্টেলম্যান, অনেক বেশি বিনয়ী। আমাদের হচ্ছে রিক্সার ড্রাইভারও বলে, আমি নিজে শুনছি একদিন এক রিক্সা ড্রাইভার আরেক রিক্সা ড্রাইভার বলে, জানোস আমি কতদিন ঢাকা শহরে রিক্সা চালাই, 30 বছর আবার রিক্সা চালাই, মানে ও হ্যাডম দেখাচ্ছে। আমার দেশের মানুষ সবসময় একটা হ্যাডম দেখাতে পছন্দ করে। অ্যাকচুয়ালি ভদ্রতা হচ্ছে ভালো মানুষের বা বংশধরী মানুষের লক্ষণ। বিভিন্ন সময় ছোটবেলায় আগে দেখতাম, এখন আর থাকে, এগুলো গাড়িতে দেখা থাকতো, ব্যবহার বংশের পরিচয়, কারেক্ট। তো আপনি ভিতরে ঢুকে
দরজাটা নিজ দায়িত্বে বন্ধ করবেন আস্তে করে, ও নিজে নিজে যাবে, তাও আপনার হাতটা থাকবে ওখানে বন্ধ করে। এবার আপনি 2-3 কদম সামনে আগিয়ে যেই চেয়ারটা আপনার জন্য রাখা আছে সেই চেয়ারের পিছন বরাবর দাঁড়িয়ে এবার আপনি সালাম দিবেন, একটু উচ্চ স্বরে দিবেন, আসসালামু আলাইকুম স্যার, এটা না, আসসালামু আলাইকুম স্যার, উচ্চ স্বরে সালাম দিবেন। সালাম দেওয়াটার সময় অবশ্যই মাথাটা ঘুরিয়ে 3 জনের দিকে তাকাবেন। দেখেন একটা সিম্পল কথা বলি, 2 জন লোক এপাশে এভাবে 2 দিকে বসে আছে, আপনি সোজা বরাবর এসে মাঝখানে লোকেরা বলছেন আসসালামু আলাইকুম স্যার, তো ওই 2 জন কে? আপনি একটু মৃদু হাসি দিয়ে, মুস্কে একটু হাসি দিয়ে ভিতরে ঢুকে বলে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম বলে 3 জনের দিকে তাকাবেন, তার মানে আপনি সালামটা 3 জনকে মেনশন করেছেন। তারপরে এবার আপনি সালামের উত্তরের জন্য ওয়েট করেন, এখানে আপনি দাঁড়িয়ে থাকেন, ওনারা স্বাভাবিকলি আপনাদের তাকাবে, ঢুকার থেকে আপনাদের তাকিয়ে থাকবে, বা আপনার কাগজপত্র আছে, কেউ একজন হয়তো আপনার কাগজপত্র দেখতেছে, এবার উনি স্বাভাবিকলি উত্তর দিবে, এটার উত্তর 1 সেকেন্ডের আগেও বের হয়ে আসবে, ওয়ালাইকুম আসসালাম, বসো, দেন আপনি বসেন। বসতে বললে অনেক সময় এইটুক জায়গার দিকেও কোনো কারণে কি বলে একটু অ্যারোগেন্সি ভাবে করে ফেলে, বা ধরেন একটা ছেলে আছে, সে অনেক ভাবসাওয়ালা, আগে আমরা বলতাম যে ধরেন ছাত্রলীগ করে, এই করে, সে করে, একটু ভাবসাব নেই, আসসালামু আলাইকুম স্যার, ভাব নিছে, বা ভিতরে ঢুকে আসসালামু আলাইকুম স্যার, মানে ভাব নিছে, এই আসসালামু আলাইকুম বলার সময় হাতটা তুলিয়েন না, হাতটা তোলাটাই একটা বেয়াদবি। আপনি সালামটা দিবেন হচ্ছে আপনার এক হাত স্বাভাবিকভাবে থাকবে, আর এক হাতে যদি কোনো কাগজপত্র থাকে তাহলে থাকবে, তাহলে হাতটা এভাবে থাকবে নিচের দিকে, আর যদি 2 হাত খালি থাকে তাহলে হাতটা থাকবে এভাবে মাঝখানে, আসসালামু আলাইকুম স্যার। তারপরে পারমিশন দিলে বসবেন, বসে একটা ধন্যবাদ বলবেন, বসে ধন্যবাদ। অনেক সময় আমরা এই যে এরকম চেয়ার থাকে, সালাম দিয়েছে বসতে বলছে ধন্যবাদ স্যার, এটা না, আপনি প্রপারলি বসে তারপরে ধন্যবাদ বলেন। বসে একটা কাজ করবেন, আমি একটু মাইক্রোফোনটা নিচে রাখি, আপনারা দেখেন, বসার সাথে সাথে এই যে হাতটা এরকম করে নিচে রাখবেন, এটা কিন্তু আপনার টেবিল কিন্তু এই বরাবর মিনিমাম পেট বরাবর টেবিল হবে। আপনি যে হাতটা নিচে আটকায় রাখছেন এটা কিন্তু ওনারা দেখেনি, বসে হাতটা আটকা রাখবেন। হাত কেন আটকা রাখবেন জানেন? এটা আপনি শুধু একটা ফ্রেন্ডের সাথে 2 মিনিট কথা বলে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে হাত কেন আটকা রাখতে হবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে হাত তুলে কথা বলা, প্রত্যেকটা কথা হাত নাড়িয়ে সেটা বুঝিয়ে দেওয়া, এটা মানুষের স্বভাব। এই দেখেন আমি যে কথা বলতেছি, আমি কিন্তু হাত নাড়া নাড়া কথা বলছি, কারণ আমি আপনার সামনে কথা বলছি, আপনার আমার জুনিয়র, ছোট ভাই, ছোট বোন, এটা আমার বেয়াদবি হচ্ছে না। কিন্তু আমি একজন ধরেন সেক্রেটারি মহোদয়ের সাথে কোনো কারণে দেখা করতে গেলাম, আমি তো ওনাকে এরকম হাত নাড়া নাড়া বুঝাই, আমি এটা বেয়াদব। তাহলে ওখানে আমার যথেষ্ট বিনয়ের সহিত কথা বলতে হবে। কথা বলার সময় হালকা একটু ঝুঁকতে পারেন, হালকা সামান্য, কিন্তু হাত তোলা যাবে না। এই জন্য হাত এটাকে আপনি মনের অজান্তেই তুলে ফেলবেন, সে কারণে হাতটা আটকা রাখবেন। আমি পরিষ্কারভাবে বলে দিই, কথাতে আপনার হাত ওঠে তাহলে আপনি ভাইভাতে ফেল করতে পারেন। এবার কত প্রশ্নের অ্যান্সার পারছেন, কত ভালো রেজাল্ট ডাজন্ট ম্যাটার, এটা একটা কমন ম্যানার। তারপরে আপনি বসলেন, সালাম দিলেন, আপনাকে ফার্স্ট প্রশ্নটা কি করবে? 2-3টা প্রশ্ন করতে পারে, এর মধ্যে 1 নাম্বারটা সম্ভাবনা হচ্ছে 90%, সেটা হচ্ছে তোমার সম্পর্কে বলো বা ডিসক্রাইব ইউরসেলফ। বর্তমানে 98% প্রার্থীর ভাইবা ইংলিশে হবে, 98%। আপনি মনে করেন না যে ভাই আমি তো টেকনিক্যাল ক্যাডার, শুধু এগ্রিকালচার ক্যাডার দিচ্ছি, ইংলিশে প্রশ্ন করবো না, করতে পারে। 98% এর ভাইবা ইংলিশে হবে। সো আপনি এই প্রস্তুতিটা রাখবেন বেসিক কয়েকটা কথা ইংলিশ দিয়ে বলার জন্য। আপনার প্রশ্নগুলো ডিসক্রাইব ইউরসেলফ বা ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার সম্পর্কে বলো। এবার আপনারা কয়জনে পারেন আমি জানি না, আমি যখন আগে ভাইবা সেমিনার নিতাম, আমার সামনে 200 ছেলেমেয়ে থাকতো, 10 জনকে জিজ্ঞাসা করলে 9 জনেই নিজের সম্পর্কে ভালো করে বলতে পারতেন না, বাংলায় বলতে পারতেন না। আপনিও নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখে আপনার সামনে আপনি 1 মিনিট সময় নেন, 1 মিনিট আপনার সম্পর্কে বলবেন, পারবেন না। 10% লোক পারবেন, বাকি 90% পারবেন না। প্রপারলি আপনার সম্পর্কে প্রপারলি এটা তথ্য দেবেন। এখানে অনেকেই
এই ইন্ট্রোডিউস ইউর সেলফে নিজে থেকে ফ্যামিলিকে বেশি প্রাধান্য দেয়। জানতে চাইছে আপনার সম্পর্কে, আপনি আগে আপনার সম্পর্কে বলবেন, তারপরে বাকি কিছু। আপনার সম্পর্কে ফার্স্ট কথা হচ্ছে আমি অমুক অমুক জায়গা থেকে গ্রাজুয়েশন করেছি, অথবা অমুক জায়গা থেকে পড়াশোনা করেছি, অমুক স্কুল থেকে পড়াশোনা করেছি, অমুক কলেজ থেকে পড়াশোনা করেছি, অমুক ভার্সিটি থেকে পড়াশোনা করেছি, সাবজেক্ট এটা ছিল, রেজাল্ট এটা, আমার এই কোয়ালিটি আছে বা এই যোগ্যতা আমার আছে, এই জায়গায় স্টাডি করেছি। এরপরে আমার বাবা অমুক, আমার মা অমুক, আমরা ভাই বোন 3 জন, আমি ফার্স্ট অথবা আমি মিডল অথবা আমি লাস্ট। তারপরে আমার বাবা এই করে, আমার মা এই করে, আমার ছোট ভাই বোন এই করে, তারপরে আমার গ্রাম অমুক জায়গায়, আমার উপজেলা অমুক জায়গায়। দ্যাটস অল মাই সেলফ। 2টা কথা আপনি বলবেন, এক আপনার সম্পর্কে ইনফরমেশন, আর লাস্ট কথা হবে দ্যাটস অল মাই সেলফ। যদি এর মাঝখান থেকে উনি আপনার থামায় দেয় তাহলে ওকে ডান, না হলে আপনি থামবেন না। দ্যাটস অল বললে, মাই সেলফ বললে আপনাকে এরপরে উনি পরের কোশ্চেন করবে। পরের কোশ্চেনেই যেতে পারে আপনার বাবা সম্পর্কে। আচ্ছা, এর বাইরে কি কি প্রশ্ন করতে পারে? কোথা থেকে আসছো, তোমার গ্রামের বাড়ি কোথায়, কোন সাবজেক্টে পড়াশোনা করেছো, অথবা ঢুকলে প্রশ্ন করতে পারে তোমার ফার্স্ট চয়েস কি। এগুলো করার সম্ভাবনা 10%, আর 90% হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার সম্পর্কে বলো। যেমন আমার তো ভাইবা নেওয়ার অভিজ্ঞতা নাই, কিন্তু এখন তো ধরেন গত 7-8 বছর যাবৎ আমি ঢাকা থাকার কারণে সময় পাই না। চিরং যখন আমি দায়িত্ব পালন করতাম তখন আমি প্রচুর মক ভাইবা নিতাম। ছেলেমেয়েরা সবসময় আমার কাছে ভাইবাইতে বেশি ভয় পাইত, সেই 28, 29, 30, 31, 33 বিশেষ গুলোতে। কেন? কারণ ও কি কি পারে এটা আমি জানি। তো আপনি কি কি পারতে পারেন এটা উনি কিন্তু জানে, এটা মনে রাখবেন। সুতরাং কথা বলার সময়, এই যে আপনার প্রথম কথা বলার সময়, এটা কিন্তু আপনার খুবই পরিচিত কথা। এই কথাগুলো বলার সময় খুব তাড়াহুড়া না করে কনফিডেন্টলি স্লোলি অ্যান্সার দেবেন। অনেকের মধ্যে খুব ফাস্ট কথা বলার অভ্যাস থাকে, অনেকেই থাকে। এটা ফরেন চয়েস থাকলেও বাংলায় প্রবেশের অনুমতি চাইব, আপনার যেইটাই চয়েস থাকুক, যেটাই ফার্স্ট পারমিশনটা আপনি বাংলায় নেন। এটা হচ্ছে একটা উদাহরণ দিই আপনাকে। দেখবেন কোর্ট থেকে একটা অর্ডার আছে আমাদের, সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসা করবেন তারা সাইনবোর্ড লাগাবেন প্রথমে বাংলায় পরে ইংরেজিতে। সাইনবোর্ডে ইংরেজি লেখা যেন বাংলা অক্ষর থেকে বড় না হয়, এটা একটা রাষ্ট্রীয় আইন আছে। সুতরাং আপনি বাংলাদেশের মানুষ, বাংলা কথা, উনি আপনাকে ইংরেজিতে কথা, যদি আপনারা যারা ফরেন কান্ট্রি ফার্স্ট চয়েস দিয়েছেন তারা তো নিশ্চয়ই ভালো ইংরেজিতে কথা বলতে পারেন। আপনার কথার কোশ্চেন করলেই উনি কি বলে, আপনার অ্যান্সার ধরন দেখে উনি বুঝে বলবে যে আপনার ইংলিশে ফ্লুয়েন্সি কেমন। সুতরাং ফার্স্ট অনুমতিটা আপনি বাংলায় নেবেন, এটা আমার পরামর্শ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি এই প্রশ্নের কি বলে সিকোয়েন্স ধরে। আপনারা ভাইবার জন্য এই সিনিয়র যারা ভাইবা দিয়েছে 44-এ, 43-এ, 41-এ, এরকম একজন ভাইবা প্রার্থীর কাছ থেকে পরামর্শ নেবেন না। আমি আবার বলছি কথাটা, যেমন আপনার পছন্দের একজন লোক আছে যিনি 43-এর মধ্যে অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছে, আপনার সাথে কোনো কারণে পরিচয়, আপনি ওনার কাছ থেকে পরামর্শ নেবেন না। এই কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেরই পরিচিত আছে, আপনারা পরামর্শ নেবেন, ভুল করে ফেলবেন। উনি আপনাকে যা পরামর্শ দিবে তার 20% বেশি কাজে লাগবে না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। মনে রাখবেন, আমার কিন্তু এই বিষয়ে কাজ করার এক্সপিরিয়েন্স 20 বছরের বেশি। আপনারা কোনো একজন ক্যাডারের কাছ থেকে পরামর্শ নেবেন না। ক্যাডারের কাছ থেকে পরামর্শ নিতে হবে কিভাবে রিটেন পরীক্ষা দেওয়া লাগবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। কিন্তু ভাইবা কিভাবে প্রস্তুতি নেবেন, এটা যদি কোনো ক্যাডারের কাছ থেকে পরামর্শ নেন তাহলে হিতে বিপরীত হতে পারে, ঠিক উল্টাটা। কেন? ওনাকে যা প্রশ্ন করছে উনি ঠিক সেই অভিজ্ঞতা থেকে আপনাকে পরামর্শ দেবে। কি, আমি একটা উদাহরণ দিই, সংবিধান পড়ার দরকার নেই, এগুলো ধরে না, ওনাকে ধরে নাই সেজন্য না। ম্যাপ ট্যাপ সাম্প্রতিক বিষয় এগুলো লাগবেই না, তুমি খালি সিআরপিসিটা ভালো করে পড়িও। ওনাকে তাই করেছে। এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে বাংলা লিটারেচারের প্রশ্নের বাইরে 2টা প্রশ্ন হয়েছে শুধু। কেন ইমাজিন? আপনি কি ভাবছেন এটা স্বাভাবিক ভাবে? নো, এটা তার কর্মের ফল, পণ্ডিতগিরি দেখাইছে। সুতরাং
কোনো একজন ক্যাডার অফিসার কাছে পরামর্শ নিলে বেসিক পরামর্শ নিতে পারেন। বেসিক কি পড়বেন, কি বিষয় নিয়ে পড়বেন, এই পরামর্শ একদম যাবেনই না। আপনি একটা গ্রামার প্রিপারেশন নেবেন, গ্রামাটিক্যাল। অর্থাৎ আপনি একজন প্রার্থী ভাইবা দিতে গেলে আপনাকে ন্যাচারালি কি কি প্রশ্ন করতে পারে সেগুলো আপনি প্রস্তুতি নেবেন। তাতে করে কোনো একটা জায়গায় আপনি বাদ দিবেন না। যদি কোনো স্পেশাল লোকের কাছ থেকে পরামর্শ নেন আর কোনো একটা স্পেসিফিক জায়গায় আপনার না পড়া হয়, সেও থাকবেন ওই জায়গা থেকে প্রশ্ন বেশি হতে পারে। সো ওখানে বসলেন, আপনাকে প্রশ্ন করলো, তারপরে সেকেন্ড প্রশ্নটা হতে পারে এরপরের কোশ্চেন ডিসক্রাইব করার পরে, এই দেখেন আপনি যে পড়াশোনা করেছেন সাবজেক্ট বলে ফেলছেন, রেজাল্ট ইউনিভার্সিটি বলে ফেলছেন। এবার ইউনিভার্সিটি থেকে প্রশ্ন হতে পারে, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাইতে পারে, অথবা সাবজেক্ট থেকে আপনারা জানতে চাইতে পারে। যদি এগুলো না জানতে চায় তাহলে এর পরের কোশ্চেন তোমার চয়েস কি, কারণ উনি তাড়াতাড়ি ভেবে নেবে। যেমন একটা উদাহরণ দিই, 2টা বাজে আর 3 জন লোক বাকি আছে, ওনারা চাচ্ছে এই 3 জনের ভাইবা নিয়ে লাঞ্চ করবে, তাহলে একটু তাড়াহুড়া করবে। আবার সকাল 10টা 10:15 বাজে আপনি ফার্স্ট অথবা সেকেন্ড ম্যান, আপনার ভাইবাটা একটু লং টাইম হবে। এগুলা মেন্টালি প্রিপারেশন রাখবেন, আপনি কোন পজিশনে ভাইবাতে যাচ্ছেন। কেউ আপনাকে এই কথাটা বলে না কখনো, কোন পজিশনে আপনি ভাইবা দেবেন। সকাল 10টা 11টা 11:30 12টার পর থেকে ভাইবা শর্ট হবে, অপেক্ষায় তো কম টাইম হবে, ওনারা বিরক্ত। আবার ওনারা দেখবে যে এখন আর কয়জন বাকি আছে, কতক্ষণ টাইম লাগবে, সেই অনুযায়ী তাড়াহুড়া করবে। তো যদি আপনি ফার্স্ট পজিশনে ভাইবা দিতে চান তাহলে কথা স্লো বল, মানে একটু স্লোলি অ্যান্সার দেওয়ার চেষ্টা, যে কোনো পজিশনে স্লোলি বলবেন। স্লোলি মানে হচ্ছে আপনার কথা যেন একদম 100% স্পষ্ট হয়, কোনো কথা যেন মুখের ভিতরে না থাকে। তাহলে আপনাকে সাবজেক্ট থেকে সম্পর্কে প্রশ্ন করবে, অথবা নিজের কি বলে চয়েস সম্পর্কে প্রশ্ন করবে, অথবা হোম ডিস্ট্রিক্ট থেকে। এই 3-4টা কথা কিন্তু আপনার একবারে মাস্ট বি কমন। এমন একজনও আপনারা ভাইবা দিবেন না যাদেরকে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করবে না, শিওর থাকেন। তারপরের বিষয়গুলো অজানা। প্রথম 3-4 মিনিট 5 মিনিট চেয়ারম্যান স্যার কথা বলবেন, এরপরে পাশের একজন এক্সটার্নাল ওনাকে দিবেন একজন, উনি মেনশন করবেন যে স্যার আপনি কিছু প্রশ্ন করেন। এরপরে উনি শেষ করবে, আবার আপনার কাছে দিবে, চেয়ারম্যান স্যার কাছে দিবে, এবার উনি বলবে আপনি কিছু প্রশ্ন করেন। তারপরে লাস্ট আবার চেয়ারম্যান স্যার প্রশ্ন করবে, 2-4টা প্রশ্ন করে আপনাকে বিদায় দেবে। এই হচ্ছে একটা গ্রামাটিক্যাল ভাইবা। আপনি এটা পেস করার চেষ্টা করেন, তাহলে দেখবেন হবে। আমি আবার একটা কথা যোগ করে দিই, যাওয়ার সময় আরেকবার বলবো, সেটা হচ্ছে একটা প্রশ্ন উত্তর না পারলে কোনোভাবে নার্ভাস হয় না। তারপর আসেন ভাইবা বোর্ডে যারা থাকেন তারা হচ্ছেন পিএসসির একজন মেম্বার, যিনি পিএসসি সদস্য, ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকবেন, আর 2 জন থাকবেন এক্সটার্নাল। এক্সটার্নালরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে, অথবা প্রশাসন বা পুলিশ ক্যাডারের বা সিনিয়র সাংবাদিক হতে পারে, এরকম হতে পারে সাধারণত। তো ওনারা কি কি পারে এটা একটু আইডিয়া করার চেষ্টা করেন, দেখি কি কি পারে ওনারা। যেমন বর্তমানে যারা পিএসসির মেম্বার তাদের প্রত্যেকের প্রোফাইল কিন্তু দেওয়া আছে কি বলে ওয়েবসাইটে, পিএসসির ওয়েবসাইটে পাবেন প্রত্যেকের প্রোফাইল। তো লোক তো বেশি না, 10-12 জন। আপনি প্রত্যেকের প্রোফাইল সম্পর্কে একটু আইডিয়া রাখেন, তাহলে যার বোর্ডে পড়লেন ওনার কোশ্চেনের একটা ধরন আপনি বুঝতে পারবেন। যেমন সাদিক স্যার থাকতে এমন কোন স্টুডেন্ট ওনার কাছে ভাইবা দেয় না যাকে বাংলা লিটারেচার সম্পর্কে প্রশ্ন করে নাই। এবং সাদিক স্যারের 3টা বই আছে, বহু লোককে 3টা বই সম্পর্কে জানতে চাইছে। এখন ভাই সাদিক স্যারের বই কজনে পড়ছে, কজনে জানে, কজন প্রার্থী পড়ছে, অনেকে জানেই না যে ওনার বই আছে, এটাও তো জানেন না। এখন দেখেন আপনি সাদিক স্যারের বোর্ডে সাপোজ একটা, উনি তো এখন নাই, সাদিক স্যারের বোর্ডে ভাইবা দিচ্ছেন, আপনি ওনার বই সম্পর্কে জানতে চাইছে, আপনি বলতে পারছেন এবং ওনার বইগুলোর নাম বলতে পারছেন, কি খুশিটা উনি হবে আপনার। ভেরি গুড, ভেরি গুড, তো ভালো ক্যান্ডিডেট। আপনি পারেন না গোড়ার ডিমো, খালি ওনার বইগুলো উত্তর দিতে পারছেন সাপোজ। সো ওনাদের সম্পর্কে একটু আইডিয়া রাখেন, কে কোথা থেকে আসছে, কার ব্যাকগ্রাউন্ড কি, উনি কি টাইপের প্রশ্ন আপনি বলতে পারবেন। তারপরে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক বিষয় যোগ করা, এটার নাম রাখছি আমি ভাইবাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। আপনি ড্রাইভিং সিটে বসেন, ওনাদেরকে পরিচালনা করেন। তো ভাইবাকে নিজের কন্ট্রোলে কিভাবে আনবেন, যেমন ধরেন যে কোনো একটা বিষয়ে আপনি
আপনি সংবিধানে খুব ভালো পারেন, বা সাম্প্রতিক কোনো বিষয়ের সম্পর্কে বা যে কোনো একটা বিষয় সম্পর্কে আপনি খুব ভালো জানেন, সংবিধান সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে, এবারে যে কোনো একটা প্রশ্নের সাথে সংবিধানটা যোগ করে দেন, সেও থাকেন পরের কোশ্চেন সংবিধান থেকে, আপনি ওনাকে এই জায়গায় 3-4 মিনিট রাখতে পারবেন, বা একটা ভালো অবস্থান তৈরি করে ভাইবা থেকে বিদায় নিতে পারবেন। তো নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে ভাইবাতে। স্যার কি বলছেন? স্যার আসসালামু আলাইকুম, আমি গ্রামে বাস করি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি বিশেষ ক্যাডার হতে চাই। বিশেষ ক্যাডার মানে কি? কিন্তু আমার প্রস্তুতিটা ভালো হচ্ছে না। ভাই বিশেষ ক্যাডার কি? আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কোচিং ছাড়া বিকল্প রাস্তা কিভাবে প্রস্তুতি নিলে আমি 49তম বিশেষের পরীক্ষায় বিশেষ ক্যাডার হতে পারি? উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। আপনার জন্য এক কথা বলি, সেটা হচ্ছে কোচিং কখনোই কমপ্লিট সলিউশন নয়, ইটস এ সাপোর্ট। আপনার বিগত সালের প্রশ্নগুলো দেখেন, প্রিলি রিটেনের, দেখে ওই মোতাবেক একটা গুছিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন, হয়ে যাবে। স্যার ভাইভাতে বাংলা সাহিত্য বা কবিতা থেকে প্রশ্ন করলে আর সেই বিষয়ে আমার কোনো জ্ঞান না থাকলে বিষয়টিকে কিভাবে স্মার্টলি অ্যাভয়েড করব? আমার ওই থিওরিটা অ্যাপ্লাই করবেন। এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আপনি জানেন না। এটা একটা আমার কমন ডায়লগ। আগে ভাইভাতে আমি খুব মজা দিতাম, ভাইভা সেমিনারে এই কথাটা বলে। আমি বলতাম যে দেখি এখানে যত লোক উপস্থিত আছে একজনও নাই যে আমাকে প্রশ্ন আটকাতে পারবে। তার এখানে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এগ্রিকালচারের লোক আছেন, বিভিন্ন সাবজেক্ট থেকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছেন। দেখি পারলে আমাকে একটা প্রশ্ন আটকান। আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমি সব বিষয় জানি। কিভাবে জানেন? এটা হচ্ছে, যে প্রশ্নটা জানেন না, উত্তর জানেন না, সেটা সুন্দর করে হাসি দিয়ে বলবেন, দুঃখিত স্যার, বিষয়টা আমার জানা নাই। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আপনি বাংলা সাহিত্যে কোনো কবিতা থেকে আপনি জানেন না, আপনি বলেন যে অনেকেই আপনাকে উত্তর দেওয়া শিখায়, যে আমি শুনছি এটা অনেকের, স্যার দুঃখিত এই মুহূর্তে মনে পড়ছে না। আর আপনি জানলেন না, মনে পড়বে? জানেন না, আপনি কি ভাবছেন উনি এটা বুঝে নাই? উনি আপনার থেকে বড় পণ্ডিত। আপনার মতো পণ্ডিতের ভাইবা নিতে নিতে উনি বুড়া হয়েছে। সো আপনি মনে পড়ছে না এই টাইপের কথা বলবেন না, একদম একবারও না। যদি এমন কোনো কিছু আপনি প্রুভ করতে পারেন যে এই রিলেটেড বিষয় আপনি জানেন, এটা আপনি মনে পড়ছে না, সেটা আপনি বলতে পারেন। আপনি জানেন না, আপনি বলছেন স্যার পাস আমি এটা পারি, দুঃখিত স্যার মনে পড়ছে না। হোয়াট ইজ দিস? মনে পড়ছে না মানে কি? আপনি সুন্দর করে বলেন যে এটা আমি জানি না। আপনি বলবেন দুঃখিত স্যার, বিষয়টা আমার জানা নাই। এটা হচ্ছে প্রপার এবং পারফেক্ট। আপনি শিওর থাকেন এটার উত্তর কিভাবে কাউন্ট হবে জানেন? এই উত্তরটা আপনি পারলে যতটা উনি হ্যাপি হতো, না পারার কারণে তার থেকে কম হ্যাপি হবে না, বেশি হ্যাপি হবে, কারণ আপনি এত অনেস্টলি সুন্দর করে অ্যান্সার দিচ্ছেন। তারপরে আপনি তাহলে আপনাকে এর পরবর্তী কোশ্চেন কি হতে পারে? নিজের সাবজেক্ট, নিজের চয়েস, নিজের হোম ডিস্ট্রিক্ট, এই কথাগুলো যদি ইংরেজিতে প্রশ্ন করে তাহলে ইংরেজি দক্ষতা। বের হওয়ার আগে ম্যাপ থেকে প্রশ্ন করতে পারে, সমসাময়িক বিষয়ে প্রশ্ন করতে পারে। তবে সাধারণত চেয়ারম্যান স্যার ম্যাপ থেকে বা সমসাময়িক থেকে প্রশ্ন করেন না সাধারণত। এটা শতকরা 100 জনের মধ্যে 90 জনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সমসাময়িক বিষয়ে ম্যাপ থেকে সংবিধান বিষয়ে প্রশ্ন করবে 5 জন এক্সটার্নাল। এই বিষয়টা গুরুত্বের সহিত খেয়াল রাখবেন। তারপরে প্রশ্নের ধরনের ক্ষেত্রে আপনাকে যে সকল প্রশ্ন করতে পারে, এটা একটা সম্ভাব্য লিস্ট আপনি তৈরি করবেন। কিভাবে? ওই যে আগের 2 দিন ভাইবা বোর্ডের সামনে যাবেন, যারা কাছাকাছি আসেন বা যারা দূরে থাকেন তারাও যদি সম্ভব হয় 2 দিন আগে চলে আসলেন। আগের দিন সকালবেলা গিয়ে 3 ঘন্টা যদি আপনি 10 জন লোকের কাছ থেকে তথ্য নেন, তাহলে তো আপনি 80% প্রশ্নের ধরন বুঝে গেলেন। ওইভাবে একটু প্রিপারেশন নেন। সমসাময়িক বিষয়ের প্রশ্নগুলো বা আগের 2-4 দিন আগের ভাইবা প্রশ্ন, আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করব। আমরা আপনাকে কমপক্ষে আমাদের গ্রুপে যারা মেম্বার হবেন কমপক্ষে 100 জনের ভাইবার লেটেস্ট নিউজ দেব, এবং এটা আমার থেকে বা আমাদের থেকে ভালো কেউ দিতে পারবেন, অসম্ভব। কারণ আমাদের অসংখ্য ছেলেবেলে ভাইবা দিবে। আপনি হয়তো আগস্ট মাসের 23 তারিখে ভাইবা দিবেন হয়তো, কিন্তু 1 তারিখ থেকে যে ভাইবা শুরু হলো 8 তারিখ থেকে, এগুলো তো আমাদের কালেকশনে থাকবে। আমরা আপনাকে এখানে এটা বড় হেল্প করতে পারবো। তারপরে
একটা কথা এখানে লিখে রাখছি, নিজের পরিচয় দেওয়ার সময় নিজের পরিচয়টা আগে দিবেন, পরে ফ্যামিলি এবং অন্যান্য বিষয় যোগ করবেন। নিজের পরিচয়ের ক্ষেত্রে আমি অমুক, তারপরে অমুক স্কুল থেকে পড়েছি, অমুক কলেজ থেকে পড়েছি, অমুক ইউনিভার্সিটি, অমুক সাবজেক্ট, এই রেজাল্ট। এখন আমি এই করি, আমার বাবা অমুক, উনি এটা করেন, আমার মা অমুক, উনি এটা করেন, আমার ভাই বোন এতজন, আমি অমুক গ্রাম থেকে, অমুক গ্রাম, অমুক ইউনিয়ন, অমুক বা অমুক গ্রাম, অমুক উপজেলায়, অমুক জেলা থেকে আসছি। এটা হচ্ছে আপনার পরিচয়। তারপরে আপনারা প্রয়োজনে ইউটিউবে অনেকগুলো মক ভাইবা বোর্ড আছে, এগুলো দেখতে পারেন, ফলো করতে পারেন। সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন একটা উদাহরণ দিই, সিম্পল। আগামীকালকে যদি একজন লোক ভাইবা দেয় আপনার কাছে, তা আপনি জানতে চাইবেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে আপনি জানতে চাইবেন। এখন অপেক্ষাকৃত ইউক্রেন রাশিয়াটা মোটামুটি ম্লান হয়ে গেছে, এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট না। তাহলে ইসরায়েল ইরানের যুদ্ধের আপডেট কি? আপডেট হচ্ছে কি বলে, ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি কার্যকর, এটা হচ্ছে আপডেট। এই যুদ্ধে কে জয়ী হয়েছে মনে করেন? কি বলবেন দেখি, বলেন তো, কে জয়ী হয়েছে মনে করেন? মুসলিম রাষ্ট্র হিসাবে আপনি ইরানের সমর্থন করবেন? আপনি এটা প্রকৃত তথ্য তুলে ধরবেন, কেন ইসরায়েল ইরানে আগ্রাসী ভূমিকা নিয়েছে। ইরান কি অ্যাটাক করেছে না প্রতিহত করেছে, এইসব বিষয়গুলো, এবং যুদ্ধের কারণ কি, যুদ্ধটা কিভাবে স্টার্ট হয়েছে, কেন হয়েছে। যুদ্ধের মূল কারণ কিন্তু ইরানের পারমাণবিক শক্তি, এটা হচ্ছে মূল কারণ। কারণ এই আমেরিকা ইসরায়েল চায় না ইরান পারমাণবিকভাবে শক্তিশালী হোক। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। নিজের জেলা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে বলছি। তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুযায়ী মৌলিক প্রশ্ন, প্রফেশনাল বা কারিগরি বিষয় যদি থাকে, এগুলো অ্যান্সার দেবেন। প্রার্থী কোন ক্যাডার চেয়েছেন সেই ক্যাডার সম্পর্কে জানতে যাবে। অবশ্যই মাস্ট বি আপনার ক্যাডার সম্পর্কে একদম বেসিক প্রশ্ন হবে। আপনার ক্যাডারের কার্যক্রম কি, ক্যাডারের চ্যালেঞ্জগুলো কি কি, আপনি এই ক্যাডারে চাকরিতে যোগদান করলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, এবং কার্যক্রম কি হবে, প্রমোশন কিভাবে হবে, ক্যাডারের সাথে অন্য ক্যাডারের কি কি ডিফারেন্স আছে, যেমন জেলায় ডিসি এবং এসপি মহোদয়ের মধ্যে কাজের পার্থক্য কি, এটা একটা কমন কোশ্চেন। এই সকল বিষয়গুলো জানতে চাইতে হতে পারে। তারপরে বিশেষ করে কাস্টম পুলিশ ক্যাডার ফার্স্ট চয়েস কেন দিয়েছেন, এটা একটা অন্যতম কোশ্চেন। অ্যাডমিন ক্যাডার কেন দিয়েছেন, ফরেন ক্যাডার কেন দিয়েছেন, কেন এই ক্যাডার ফার্স্ট চয়েস, এইটা কমন প্রশ্ন। কেন, হোয়াই, এটা একটা ভালো অ্যান্সার আছে। অ্যাডমিন যারা 90% লোক আপনারা চয়েস দিয়েছেন, আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হচ্ছে স্যার, এই মুহূর্তে যতগুলো সরকারি চাকরি আছে তার মধ্যে বিসিএসটার সামাজিক মর্যাদা এবং ফ্যাসিলিটিস অনেক বেশি, কাজ করার ধরন, সুযোগ সুবিধা অনেক বেশি। তো বিসিএস ক্যাডারগুলোর মধ্যে সব থেকে বেশি শূন্যপদ থাকে প্রশাসন ক্যাডারে, এই জন্য আমি প্রশাসনটাকে ফার্স্ট চয়েস দিয়েছি। এছাড়া অনেকগুলো কারণ আছে স্যার। এই ক্যাডারে কাজের ডাইভার্সিটি বেশি, ক্যাডারের জনগণের সাথে মিশে কাজ করা যায়, নীতি নির্ধারণের পর্যায়ে অংশগ্রহণ করা যায়, নীতি বাস্তবায়নে অংশগ্রহণ করা যায়, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়, এবং নিজের যোগ্যতা প্রমাণ করা যায়। এগুলো একটা ভালো অ্যান্সার। এই কথাগুলো একদম ন্যাচারাল। কিন্তু স্যার আমি জনগণের সেবা করতে চাই, তারপরে রাষ্ট্রীয় কাজে ভূমিকা রাখতে চাই, এগুলো একটা ফাউল কথা, ওনারা ভালো করে জানে। তা আপনি জনগণের সেবা করার জন্য চাকরি করেন, আপনি চাকরি করবেন নিজের সেবা করার জন্য, কারণ এটা হচ্ছে বাস্তবতা। জনগণের সেবাটা হচ্ছে আপনার কাজের একটা ধরন। সঠিক পোশাক ও গেট আপ এই সম্পর্কে আগে বলে দিয়েছি যে কিভাবে সঠিক পোশাক পরবেন, এবং চুল কাটা থেকে শুরু করে গেট আপটা। একজন পিএসসির এক্স মেম্বারকে আমার এখানে ভাইবা নিতে আসছে, তো ওনাকে আমি এটা প্রশ্ন করেছি, স্যার ভাইবা বোর্ডে আপনারা মূলত কি দেখেন? উনি আমাকে অ্যান্সার দিচ্ছে গেট আপ অ্যান্ড গেট আপ। তো আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন, আগে দর্শনদারি পরে গুণ বিচারে, এটা ভাইবার একটা কমন বিষয়, কমন। যদি আপনাকে ভাইবা বোর্ডে দেখে পছন্দ না হয় তাহলে কোশ্চেন করতে ভালো লাগবে না। অনেকে বলে ভাইবা বোর্ডে একজন মনোবিজ্ঞানী থাকে, এগুলো অনেক পুরনো ইতিহাস ভাই, এগুলো এখন আর নাই। সে শুধু দেখে তার আচার আচরণ এটা কতটুকু সত্যি। ছিল 27তম পর্যন্ত, এরপর আর এগুলো নাই। হাসি মুখে উত্তর দিবেন। ওনারা কোনো কারণে উচ্চস্বরে হাসলে আপনি উচ্চস্বরে হাসবেন না, তাল মিলাতে পারেন, সেটা হাসি মুখে মৃদু হাসি, এবং কথা বলার সময় এদিকে ওদিকে এমনি করে তাকাবেন না। তারপরে চেয়ারম্যান স্যারের
যিনি প্রশ্ন করবেন তার চোখে আই কন্টাক্ট রেখে কথা বলবেন। তারপরে আত্মবিশ্বাসী ও নম্র আচরণ করবেন, অবশ্যই ভদ্রতা আচরণ করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সেরা নম্রতা ভদ্রতা ওই দিন প্রকাশ করবেন। এর থেকে বিনয়ী আর লোক হতে পারে না। আপনি আপনার বাবার বয়সী একজন লোকের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলা উচিত এটা মনে রাখবেন। তারপরে অহেতুক যুক্তিতর্ক করবেন না, অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না, এবং উত্তর না জানলে ভুল উত্তর বা কি বলে আমতা আমতা করবেন না। স্যার একটু সময় দেন, একটু মনে করার চেষ্টা করতেছি, এগুলো প্রয়োগ করবেন না। ওকে, ধন্যবাদ। আমার মোটামুটি বক্তৃতা শেষ। যারা আমাদের সাথে যুক্ত থাকতে চান, আমরা 8টা মতো ক্লাস নেব। আমি আজকে যা আপনাদেরকে পরামর্শ দিয়েছি এটুকু হচ্ছে পাশ করার জন্য যথেষ্ট। এরপরে আপনাকে অন্তত 70-80% প্রশ্নতে উত্তর দেওয়া লাগবে। অ্যাটলিস্ট ভাইভাতে একটা 70-80 নাম্বার আপনাকে পাওয়া লাগবে। তো এটুকু পাওয়ার জন্য আমি মনে করি আমাদের কাছে 2টা ভাইভা বোর্ড দিতে পারেন। এই 2টা ভাইভা বোর্ড দিতে চাইলে আমরা আপনার কাছে অবশ্যই কিছু ফি নিব, এবং কনফিডেন্সের মতো স্ট্রং বা শক্তিশালী ভাইভা বোর্ড এখন মধ্যে কেউ আয়োজন করতে পারেনি। কারণ কনফিডেন্সই একমাত্র প্রতিষ্ঠান যারা প্রত্যেক বছর এক্স-পিএসসির মেম্বার, যারা আগে মেম্বার ছিলেন, ওনাদেরকে নিয়ে ভাইভা দেয়। তো এবং অন্যান্য এক্সটার্নালরা অনেক স্ট্রং থাকেন। তো আপনি চাইলে আমাদের এখানে ভাইভা বোর্ডে অংশগ্রহণ করতে পারেন, এবং কনফিডেন্সের ভাইভা বোর্ডে অংশগ্রহণ করে 1200 টাকা খরচ করে যদি আপনি 2টা প্রশ্নের বেশি উত্তর দিতে পারেন, বা একটা ভুল যদি শুধরে যায়, এ তো দাম 12 লাখ টাকা। আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। আর ভাইভা বোর্ড না অংশগ্রহণ করলেও আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। অনলাইনে আমরা একটা গুগল ফর্ম দিব, এই ফর্মটা পূরণ করলে আমাদের ক্লাসগুলো ফ্রি পাবেন, ফ্রি পিডিএফ শিটগুলো পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কথা যদি আপনার কোনো উপকার হয়, আমার জন্য দোয়া করবেন, কনফিডেন্সের জন্য শুভকামনা জানাবেন, এবং কনফিডেন্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।